এবার আসো, কি বলবো আমরা? বাফার সলিউশন। ঠিক আছে, বাফার সলিউশন কি? বাফার সলিউশন হচ্ছে এমন একটা সলিউশন যে সলিউশনে অ্যাসিড অ্যাড করি বা বেস অ্যাড করি, আর কিন্তু সলিউশনের কি চেঞ্জ হয় না, পিএইচ চেঞ্জ হয় না। বাফার সলিউশন হচ্ছে এমন একটা সলিউশন যে সলিউশনে অ্যাসিড অ্যাড করলে, বেস অ্যাড করলে সলিউশনের পিএইচ চেঞ্জ হয় না। ডেফিনেশন লেখার সময় একটা কথা সবসময় মেনশন করবো, সেটা হচ্ছে অল্প পরিমাণ অ্যাসিড অথবা অল্প পরিমাণ বেস। বুঝা গেছে? তো দিন শেষে ডেফিনেশনটা কিরকম দাঁড়াবে, যে বাফার সলিউশন হচ্ছে এমন এক সলিউশন যে সলিউশনে অল্প পরিমাণ অ্যাসিড অথবা অল্প পরিমাণ বেস অ্যাড করলে সলিউশনের পিএইচ চেঞ্জ হয় না। সুন্দর ডেফিনেশন, এটা জাস্ট ইংলিশে বানাই লিখবো, আশা করি ট্রান্সলেশন স্কিল আছে অতটুকু। তো আমরা পড়তেছি বাফার সলিউশন। বাফার সলিউশন ডেফিনেশন ডান। ডেফিনেশন কি? ডেফিনেশন হচ্ছে পিএইচ চেঞ্জ হয় না। পিএইচ এর চেঞ্জ কত? পিএইচ এর চেঞ্জ হচ্ছে 0। তার মানে কি পিএইচ চেঞ্জ হয় না কখন? যখন আমাদের অল্প পরিমাণে অ্যাসিড অ্যাড করা হয় অথবা অল্প পরিমাণ বেস অ্যাড করা হয়। বুঝে গেছে বিষয়টা? ভেরি গুড। এটাকে আমরা কি বলি? বাফার সলিউশন। ওকে, তো বাফার সলিউশন দুই প্রকার, একটা হচ্ছে তোমার অ্যাসিডিক বাফার আর একটা বেসিক বাফার। বাফার সলিউশন কয় প্রকার? বাফার সলিউশন দুই প্রকার। বাফার সলিউশন দুই প্রকার, একটা হচ্ছে অ্যাসিডিক বাফার আর একটা বেসিক বাফার। একটা হচ্ছে অ্যাসিডিক বাফার আর একটা কি? বেসিক বাফার। অ্যাসিডিক বাফার, বেসিক বাফার, অ্যাসিডিক বাফার, বেসিক বাফার, অ্যাসিডিক বাফার, এরপরটা কি? বেসিক বাফার। তো অ্যাসিডিক বাফার কোনটা? অ্যাসিডিক বাফার হচ্ছে এমন একটা বাফার যেটা তৈরি হয়েছে শুধুমাত্র উইক অ্যাসিড এবং উইক অ্যাসিডের সল্ট দিয়ে। উইক অ্যাসিড এবং উইক অ্যাসিডের সল্ট দিয়ে, উইক অ্যাসিড এবং উইক অ্যাসিডের সল্ট দিয়ে, উইক অ্যাসিড এবং উইক অ্যাসিডের সল্ট দিয়ে। বুঝা গেছে বিষয়টা? আর বেসিক বাফার কি? বেসিক বাফার হচ্ছে আমাদের এমন একটা বাফার যেটা তৈরি হয়েছে উইক বেস, যেটা তৈরি হয়েছে উইক বেস, যেটা তৈরি হয়েছে উইক বেস এবং তার সল্ট দিয়ে, যেটা তৈরি হয়েছে উইক বেস এবং তার সল্ট দিয়ে। ঠিক আছে, এখন এই ডেফিনেশনটা কিন্তু অনেক জায়গায় ভিন্ন থাকে, অনেক জায়গায় ভিন্ন থাকে। অনেক জায়গায় বলে অ্যাসিডিক বাফার হচ্ছে এমন এক বাফার যেটা তৈরি হয়েছে উইক অ্যাসিড এবং তার কনজুগেট বেস দিয়ে, উইক অ্যাসিড এবং তার কনজুগেট বেস দিয়ে। বুঝা গেছে বিষয়টা? ভেরি গুড। তাহলে অ্যাসিডিক বাফারের আরেকটা ডেফিনেশন কি? উইক অ্যাসিড এবং তার কনজুগেট বেস দিয়ে যে বাফার তৈরি হয় এটাকে আমরা কি বলি? অ্যাসিডিক বাফার বলি। ঠিক আছে, তাহলে এটা কি? কনজুগেট বেস। এক্সাম্পল দেখলে তুমি বুঝবা যে আসলে কেন দোনোটা কথাই একই সাথে অ্যাপ্লিকেবল। আর তোমার বেসিক বাফার কি? বেসিক বাফার হচ্ছে এমন একটা বাফার যেটা তৈরি হয়েছে উইক বেস এবং তার কনজুগেট অ্যাসিড দিয়ে, এবং তার কনজুগেট অ্যাসিড দিয়ে। ক্লিয়ার বিষয়টা? ডেফিনেশনে কখনো ভুল হবে? আশা করি ভুল হবে না। কারণ আমরা এক্সাম্পলের দিকে যাব, এক্সাম্পলের দিকে গেলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। ঠিক আছে, আসো আমরা একটু এক্সাম্পলের দিকে যাই। কোন একটা উইক বেস বলি আমরা, কোন একটা উইক বেস। উইক বেস কি? NH4OH। NH4OH, তোমাকে তো উইক বেসের এক্সাম্পল শিখেছিলাম, কেন বলতে পারতেছ না কেন? উইক বেসের সল্ট বলো। NH4Cl, NH4Cl, NH4Cl। আমি কিছু জিজ্ঞেস করার পরে খাতা খুললে মায়ের খাওয়া মায়ের, বুঝছো? এটা আমি একদম পছন্দ করি না। আমি একটা জিনিস জিজ্ঞেস করছি, হয় এটা বলতে পারবা, না এটা বলতে পারবা না, খাতা খুললে তো হইলো না। তাহলে এটা কি? উইক বেস এবং তার সল্ট, এটা মিলে কোন সলিউশন তৈরি করবে? বেসিক বাফার সলিউশন। বুঝা গেছে বিষয়টা? এবং দেখো, উইক বেস এবং তার কনজুগেট অ্যাসিড, উইক বেস এবং তার কনজুগেট অ্যাসিড মিলে কি তৈরি করবে? বেসিক বাফার তৈরি করবে। তাহলে উইক বেস বলো আগের মতো NH4OH, NH4OH। এখন বলো কনজুগেট অ্যাসিড কি? কোন একটা বেস যখন OH ডোনেট করে দেয় তখন সে তার কনজুগেট বেস তৈরি করে। তাহলে এটার কনজুগেট বেস কি হবে? NH4+। বুঝা গেছে? এবার দেখো, তোমার এখানের মধ্যে উইক বেস আর সল্ট আছে, উইক বেস আর সল্টের মধ্যে NH4OH, NH4Cl আছে। এখানের মধ্যে কি আছে? NH4OH, NH4+ আছে। বুঝা গেছে বিষয়টা? ক্লিয়ার? এখন তোমার এই যে সলিউশনের মধ্যে সল্ট কিভাবে থাকে জানো? সলিউশনের মধ্যে সল্ট থাকে হচ্ছে হবে NH4Cl আকারে থাকে না, এটা NH4+Cl- আকারে থাকে। বুঝা গেছে বিষয়টা? বুঝা গেছে বিষয়টা? তো মূলত তোমার বাফার কোনটা? মূলত বাফার হচ্ছে এইটুকু অংশটা হচ্ছে বাফার। ঠিক আছে, এইটুকু বাফার হচ্ছে, এইটুকু অংশটাই কি? বাফার। এখন দেখো এইটুকু অংশ কি তুমি এখানে পাচ্ছ না? তাহলে মূলত বাফার কি জিনিস? মূলত বেসিক বাফার কি জিনিস?
উইক বেস এবং তার কনজুগেট অ্যাসিড। ক্লিয়ার বিষয়টা? এখন তুমি এই কনজুগেট অ্যাসিডকে বাজারে পাবা, অ্যামোনিয়াম 4+ কে কি বাজারে পাবা? পাবা না। তুমি বাজারে কাকে পাবা? NH4Cl কে পাবা। কাকে পাবা? NH4Cl কে পাবা। তো তোমার কাছে যদি বেসিক বাফার বানাতে হয়, তুমি কি করবা? বাজার থেকে NH4Cl কে নিয়ে আনবা। বাজার থেকে NH4Cl কে এনে NH4OH এর সাথে মিক্স করবা। মিক্স করলে তুমি বেসিক বাফার পেয়ে যাবা। বুঝা গেছে বিষয়টা এখন? ভেরি গুড। তাহলে আমরা এটাকে এভাবে রাখি। বুঝা গেছে? পারবা? ভেরি গুড। এখন তাহলে আমরা উপরের এক্সাম্পল গুলো দেখি, উপরের ক্ষেত্রে এক্সাম্পল গুলো দেখি। নিচেটা দেখো, উইক অ্যাসিড আর সল্ট। উইক অ্যাসিড আর সল্ট। বুঝা গেছে? তো উইক অ্যাসিড একটা বলো দেখি। অ্যাসিড বলতাম না অ্যাসিড তো বেশি যাবে উইক অ্যাসিড সময় দিলাম। স্ট্রং গুলো দেখেছিলেন তো উইক অ্যাসিড খেয়াল রাখছিলেন স্ট্রং এর বাইরে যেগুলো অর্গানিক অ্যাসিড গুলো উইক অ্যাসিড না? ঠিক আছে, উইক অ্যাসিড না? তাহলে এটা সল্ট কি হবে? CH3C ডাবল। এটা যেহেতু অ্যাসিড, এটা কি করবে? H কে ডোনেট করে দিবে, তাহলে CH3COO মাইনাস থাকবে। ঠিক আছে, ভেরি গুড। তো এটার সাথে কি যুক্ত হবে? ধরো একটা যে কোনো একটা মেটাল যুক্ত হবে, মেটাল যুক্ত হয়ে কি তৈরি করবে? সল্ট তৈরি করবে। বুঝা গেছে? তাহলে উইক অ্যাসিড আর তার সল্ট কি তৈরি করতেছে? অ্যাসিডিক বাফার তৈরি করতেছে। উইক অ্যাসিড আর তার সল্ট অ্যাসিডিক বাফার তৈরি করতেছে। এখন দেখো উপরের বিষয়টা বুঝাই। তো তোমার এখানে সল্টটা কিভাবে থাকবে? কখনো সল্টটা এভাবে থাকবে না। সল্টটা থাকবে হচ্ছে কি CH3COO মাইনাস প্লাস Na প্লাস। ঠিক আছে, এখন এখানের মধ্যে একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে তোমার এই যে CH3COOH আছে, এটা কি? এটা হচ্ছে উইক অ্যাসিড। উইক অ্যাসিড যখন একটা প্রোটন ডোনেট করে দেয়, তখন সে কি তৈরি করে? তার কনজুগেট বেস তৈরি করে। তাহলে তোমার এখানের মধ্যে যে অ্যাসিডিক বাফার আছে, ওই অ্যাসিডিক বাফার মূলত হচ্ছে এইটুকু অংশ, মূলত হচ্ছে এইটুকু অংশ। কিন্তু তাও ডেফিনেশনের মধ্যে সল্টের কথাটা কেন আসে? তাও ডেফিনেশনের মধ্যে সল্টের কথাটা আসে কারণ তুমি এই CH3COO মাইনাস কে বাজারে পাবা না। এটা তো বাজারে যদি CH3COO মাইনাস কে না পাও, তাহলে তুমি এইটুকু অংশ অর্থাৎ এই বাফারটা কিভাবে তৈরি করবা? তুমি এটার সাথে একটা সল্টকে যুক্ত করে দিবা। তুমি এটার সাথে তার সল্টকে যুক্ত করে দিবা। বুঝা গেছে বিষয়টা? ক্লিয়ার? বুঝছো? তখন উপরেরটাতে আসো। তাহলে অ্যাসিডিক বাফার কি? অ্যাসিডিক বাফার হচ্ছে এমন একটা বাফার যেখানের মধ্যে একটা উইক অ্যাসিড থাকবে, যেখানের মধ্যে একটা উইক অ্যাসিড থাকবে, যেখানের মধ্যে একটা উইক অ্যাসিড থাকবে এবং তার কনজুগেট বেস থাকবে। আরেকবার রিপিট করি কাহিনীটা। অ্যাসিডিক বাফার দিয়ে বুঝে হচ্ছে উইক অ্যাসিড এবং তার কনজুগেট বেস। বেসিক বাফার দিয়ে বুঝে হচ্ছে উইক বেস এবং তার কনজুগেট অ্যাসিড। ক্লিয়ার? ভেরি গুড। এখন তোমার এই কনজুগেট অ্যাসিডটা তুমি বাজারে পাবা না, এই কনজুগেট বেসটা তুমি বাজারে পাবা না। তো তুমি এই কনজুগেট অ্যাসিড আর কনজুগেট বেস যদি বাজারে না পাও, তাহলে তুমি কি এখানে অ্যাসিডিক বাফার বানাইতে পারবা? বেসিক বাফার বানাইতে পারবা? অবশ্যই পারবা। কিভাবে পারবা? এমন একটা সল্টকে মিক্স করতে হবে যে সল্টের মধ্যে কনজুগেট অ্যাসিড আর এই কনজুগেট বেস উপস্থিত আছে। বুঝা গেছে বিষয়টা? তো আমরা ওই সল্টটাকে মিক্স করে দিলাম, ক্লিয়ার? ওই সল্টটাকে মিক্স করে দিলে ওই সল্টটা থেকে আপনি আপ কনজুগেট বেস, ওই সল্টটা থেকে আপনি আপ কনজুগেট অ্যাসিড তৈরি হবে আর অ্যাসিডিক বেসিক বাফার গুলো তৈরি করবে। ক্লিয়ার বিষয়টা? এটা একদম ইজি একটা টপিক, কিন্তু এখানে কিন্তু দুইটা ডেফিনেশনে কোনো মতে কি করা যাবে না, কনফিউজ করা যাবে না। দোনোটা ডেফিনেশনই তোমার একই কথা বলে। দোনোটা ডেফিনেশন কি বলে? একই কথা বলে। বুঝা গেছে? এখন প্রশ্ন হচ্ছে, কেন আমরা অল্প পরিমাণ অ্যাসিড অ্যাড করলে অথবা অল্প পরিমাণ বেস অ্যাড করলে এখানের মধ্যে পিএইচ চেঞ্জ হচ্ছে না? ঠিক আছে, তো এটা বোঝার জন্য আমাদের কাছে বুঝতে হবে বাফার অ্যাকশন। কি বুঝতে হবে? বাফার অ্যাকশন অথবা বাফার মেকানিজম। বাফার অ্যাকশন অথবা বাফার মেকানিজম। বাফার অ্যাকশন অথবা বাফার মেকানিজম। তো চলো বাফার মেকানিজমে আমরা যাই। তো প্রথমে কোনটা পড়বো? অ্যাসিডিক বাফারেরটা নাকি বেসিক বাফারেরটা? চলো অ্যাসিডিক বাফার। বাফার মেকানিজম ফর অ্যাসিডিক বাফার অথবা অ্যাসিডিক বাফার মেকানিজম। কি হবে এটা? অ্যাসিডিক বাফার মেকানিজম। অ্যাসিডিক বাফার মেকানিজম। আসো। অ্যাসিডিক বাফার মেকানিজম। তো এই যে অ্যাসিডিক বাফার মেকানিজম আছে, এই অ্যাসিডিক বাফার মেকানিজমটা খুব ভালো করে পারতে হবে, খুব ভালো করে পারতে হবে। ঠিক আছে, আসো। তো বাফার কি জিনিস? আমি বলি অ্যাসিডিক বাফার কি জিনিস? অ্যাসিডিক বাফার হচ্ছে যে উইক অ্যাসিড এবং তার
কনজুগেট বেস এবং তার কনজুগেট বেসকে আমরা বাজারে পাই না, তাই বলে আমরা কি করি, এমন একটা সল্ট ইউজ করি যে সল্টের মধ্যে ওই কনজুগেট বেস উপস্থিত আছে। তো সহজ ভাষায় হচ্ছে অ্যাসিড এবং তার সল্ট মিলে তৈরি করবে অ্যাসিডিক বাফার। বলো উইক অ্যাসিডের সবচেয়ে বড় ডেফিনিশন কি? উইক অ্যাসিডের সবচেয়ে বড় ডেফিনিশন হচ্ছে এমন এক অ্যাসিড যে অ্যাসিড কি করে না, সম্পূর্ণরূপে ডিসোসিয়েট হয় না, তাকে আমরা কি বলি, উইক অ্যাসিড। তো এটা সম্পূর্ণরূপে ডিসোসিয়েট হবে না। কেন সম্পূর্ণরূপে ডিসোসিয়েট হবে না? কারণ এটার ডিসোসিয়েশন রিঅ্যাকশনটা একটা রিভার্সিবল রিঅ্যাকশন। এটা ডিসোসিয়েট হয়ে যা তৈরি করবে ওগুলা রিঅ্যাক্ট করে আবার সেই উইক অ্যাসিডকে তৈরি করে ফেলবে। বুঝা গেছে? তার মানে হচ্ছে তোমার এই CH3COOH ডিসোসিয়েট হয়ে কি তৈরি করবে, H+ তৈরি করবে, CH3COO- তৈরি করবে, এরপরে CH3COO- আর H+ মিলে আবার তাকে তৈরি করবে। তো দিন শেষে ও সম্পূর্ণরূপে ডিসোসিয়েট হইতে পারবে না। এরপরে হচ্ছে নিচেরটা কি, সল্ট না? সল্ট, পৃথিবীর সব সল্ট সম্পূর্ণরূপে ডিসোসিয়েট হতে পারে, এটা একটা মিছা কথা। ঠিক আছে? এটা কিন্তু অনেক জায়গায় লিখে যে সল্ট মানে কি সম্পূর্ণরূপে ডিসোসিয়েট করবে। এই টপিকটা পড়ানোর সময় সবাই এটা বলে যে কি এটা একটা সল্ট সবসময় 100% ডিসোসিয়েট হয়, এটা কিন্তু মিথ্যা কথা। সল্ট ডিসোসিয়েট হবে কি হবে না ওটারও কাহিনী আছে। ঠিক আছে? এখন আমাদের লেভেলে এই কাহিনী নেই, তাই বলে আমরা কি করব, সল্ট দেখছি মানে 100% ডিসোসিয়েট হচ্ছে, এই সল্ট 100% ডিসোসিয়েট হবে উইদাউট এনি ডাউট। এখন কোন ক্ষেত্রে হবে কোন ক্ষেত্রে হবে না ওটা তোমার জানার কোনো দরকার নেই। ঠিক আছে? তো এটা ডিসোসিয়েট হলে কি তৈরি করবে, CH3COO- আর তৈরি করবে Na+। ঠিক আছে? আমরা কি করতেছি, অ্যাসিডিক বাফার মেকানিজম, আমরা জাস্ট অ্যাসিডিক বাফারটা দেখাইছি যে অ্যাসিডিক বাফারটা দেখতে কেমন, তো অ্যাসিডিক বাফারে কি কি থাকে, অ্যাসিডিক বাফারে থাকে হচ্ছে উইক অ্যাসিডটা থাকবে, প্রোটন থাকবে, উইক অ্যাসিডের কনজুগেট বেস থাকবে। ক্লিয়ার? এরপরে এই সল্ট কি আছে? নাই তো, বলছি না 100% ডিসোসিয়েট হচ্ছে, তাইলে পুরো অ্যাসিডিক বাফারের মধ্যে এতটুকু অংশ নাই, এও আছে, ও আছে। ক্লিয়ার? ওরাই আছে, আর কেউ নাই। কিন্তু তাই বলে তুমি এরকম গায়েব করে দিতে পারো না। ঠিক আছে? তুমি খাতার মধ্যে এটা দেখাবা, কিন্তু যেহেতু এই অ্যারোটা দিছো তার মানে এটা নাই। তো অ্যাসিডিক বাফারে কি থাকতেছে দিন শেষে, থাকতেছে উইক অ্যাসিড এবং তার কনজুগেট বেস। ঠিক আছে? এই ক্যাটায়ন গুলো থাকতেছে, কিন্তু এগুলা কোনো যায় আসে না এগুলা দিয়ে। বুঝে গেছে বিষয়টা? এখন প্রশ্ন হচ্ছে, বুঝলাম অ্যাসিডিক বাফার কি জিনিস, এখন আমাকে বুঝান যে অল্প পরিমাণ অ্যাসিড অ্যাড করলে অথবা অল্প পরিমাণ বেস অ্যাড করলে কেন পিএইচ পরিবর্তন হচ্ছে না। তো প্রথমে আসি আমরা পিএইচ জিনিসটা কি এটা বুঝি প্রথমে। পিএইচ হচ্ছে নেগেটিভ লগারিদম অফ কনসেন্ট্রেশন অফ H+, এটাকে আমরা কি বলি, পিএইচ বলি। ক্লিয়ার? তো পিএইচ কিসের উপর নির্ভর করে, কনসেন্ট্রেশন অফ H+ এর উপর নির্ভর করে। তার মানে হচ্ছে এখানের মধ্যে এই যে H+ আছে, ওর পরিমাণটা বাড়লে অথবা ওর পরিমাণটা কমলে এখানে পিএইচ এর পরিমাণ বাড়বে অথবা কমবে। ক্লিয়ার? তো তুমি এখন কাকে অ্যাড করতেছো, অ্যাসিডকে অ্যাড করতেছো। কাকে অ্যাড করতেছো, অ্যাসিডকে যদি অ্যাড করো, অ্যাসিড অ্যাড হওয়ার পরে কি রিলিজ করবে, প্রোটন রিলিজ করবে। ঠিক আছে? আর প্রোটন রিলিজ করলে তুমি এখানের মধ্যে অ্যাসিড অ্যাড করছো, অ্যাসিড কি রিলিজ করবে, প্রোটন রিলিজ করবে। এখন তোমার কথা হচ্ছে অ্যাসিড যদি প্রোটন রিলিজ করে তাহলে প্রোটনের পরিমাণ তো বেড়ে যাচ্ছে, প্রোটনের পরিমাণ বেড়ে গেলে পিএইচ পরিবর্তন হবে না, হওয়ার তো কথা, কিন্তু এখানে ক্ষেত্রে হবে না। এই ক্ষেত্রে এই প্রোটনটা গিয়ে কি করবে, অ্যানায়নের সাথে রিঅ্যাক্ট করবে। কার সাথে রিঅ্যাক্ট করবে, অ্যানায়নের সাথে রিঅ্যাক্ট করবে। কেন? কারণ এটা পজিটিভ আর এটা নেগেটিভ। তো এখানে অ্যানায়ন আছে কি, CH3COO-। ঠিক আছে? তাহলে তুমি এটার সাথে কি করে দিলা, তার রিঅ্যাকশন দিয়ে দিলা। বুঝা গেছে? তুমি এটার সাথেও দিতে পারো, অথবা তুমি এক কাজ করতে পারো যে তুমি আবার এখানের মধ্যে H+ দাও, এরপর H+ এর সাথে তুমি কার রিঅ্যাকশন দিতে পারো, তুমি ওর রিঅ্যাকশন দিতে পারো। ঠিক আছে? তুমি ওর রিঅ্যাকশন দিতে পারো। এন্ড বইয়ের মধ্যে কোনটা ফলো করে, নিচেরটা। তোমার যেটা ইচ্ছা তুমি সেটা দাও, কিন্তু বইয়ের মধ্যে নিচেরটা ফলো করা, আর নিচেরটা ফলো করাটাই কি ওয়াইজ। কেন? কারণ নিচেরটা ফলো করলে তোমার এটা প্রেজেন্টেবল থাকে। এটা কি থাকে, প্রেজেন্টেবল থাকে। বুঝা গেছে? প্রেজেন্টেবল থাকে। এখন দেখো তো H+ CH3COO- এর সাথে রিঅ্যাক্ট করে কি তৈরি করবে, CH3COOH তৈরি করবে। এখন তোমার প্রশ্ন হইতে পারে যে CH3COOH যে তৈরি করতেছে এটা তো একটা অ্যাসিড, এটা কি একটা অ্যাসিড না?
তাহলে আমার এখানে আবারও অ্যাসিড তৈরি হচ্ছে, যেহেতু অ্যাসিড তৈরি হচ্ছে সেহেতু আমার এখানের মধ্যে পিএইচটা চেঞ্জ হওয়ার কথা। অ্যাসিড তৈরি হলে পিএইচ চেঞ্জ হওয়ার কথা না, তাহলে পিএইচ চেঞ্জ হচ্ছে না কেন এখানের মধ্যে? এখন তোমার এই অ্যাসিডটাকে একটু ভালো করে দেখো, এই অ্যাসিডটাকে একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো। এই অ্যাসিডটা যদি ডিসোসিয়েট হয় তাহলে সে কি তৈরি করবে? CH3 COO- আর H+ তৈরি করবে, ঠিক না? একটা টপিক আছে কমন আয়ন ইফেক্ট, এটা ছিল হচ্ছে কোয়ালিটেটিভ কেমিস্ট্রি চ্যাপ্টার 2 তে। কমন আয়ন ইফেক্ট, কমন আয়ন ইফেক্টটা কিরকম আমি বিস্তারিত বুঝাবো না এখানের মধ্যে। কমন আয়ন ইফেক্টটা হচ্ছে, ধরো আমি কোন একটা সলিউশনের মধ্যে এক্সট্রা করে কিছু যোগ করছি, তো যেটাকে যোগ করছি তার কনস্টিটিউয়েন্ট যদি ওই সলিউশনে থাকে তাহলে যাকে আমি যোগ করছি সে ডিসোসিয়েট হবে না। তো দেখো CH3COOH, এটার কনস্টিটিউয়েন্ট কি? CH3COO- এবং H+, ওগুলো হচ্ছে এটার কনস্টিটিউয়েন্ট। এটাকে আমি এখানে যোগ করা অথবা এটা এখানে তৈরি হলে এটা আর ডিসোসিয়েট কেন করবে না? কারণ এটার যে কনস্টিটিউয়েন্ট গুলো আছে ওগুলো আগের থেকে এখানের মধ্যে উপস্থিত আছে। তাহলে এটা কমন আয়ন ইফেক্টের কারণে কি হবে না? ডিসোসিয়েট হবে না। কমন আয়ন ইফেক্টের কারণে ডিসোসিয়েট হবে না। আর তুমি বলতে পারো যে ভাইয়া কমন আয়ন ইফেক্টের কারণে ডিসোসিয়েট হচ্ছে না বুঝলাম, কিন্তু এটা তো একটা অ্যাসিড, অ্যাসিড যেহেতু তৈরি হয়েছে আমার এখানে তো পিএইচ পরিবর্তন হওয়ার কথা, ঠিক না? অ্যাসিড যেহেতু তৈরি হয়েছে আমার এখানে পিএইচ পরিবর্তন হওয়ার কথা, কিন্তু এখানে পিএইচটা পরিবর্তন হচ্ছে না। কারণ তোমার অ্যাসিড তৈরি হলে যে পিএইচ পরিবর্তন হবে এমন কোনো কথা নাই। অ্যাসিডটা তৈরি হওয়ার পরে সেই অ্যাসিডের কাছে প্রোটন দিতে হবে পিএইচ পরিবর্তন করার জন্য। এটা তো ডিসোসিয়েটই হচ্ছে না। এটা কি H+ ডোনেট করতে পারতেছে? পারতেছে না। কোন একটা অ্যাসিড যদিও প্রোটন দিতে না পারে তাহলে সে অ্যাসিড রূপে কাজই করতে পারবে না। বুঝে গেছে? ধরো তুমি H2SO4 একটা স্ট্রং অ্যাসিড ওকে নিছে এমন একটা সলিউশনে মিক্স করছো যে সলিউশনে সে H+ দিতে পারতেছে না, ওই সলিউশনে সে আর অ্যাসিড না, কারণ সে তো H+ দিতে পারতেছে না। অ্যাসিডের পরিচয় কি? অ্যাসিডের পরিচয় হচ্ছে তার H+ ডোনেট করার ক্যাপাবিলিটি। বুঝে গেছে? এখন এদের তো নাই, তো এদের যেহেতু নাই তারা অ্যাসিড হিসেবে কাজ করতেছে না, যেহেতু অ্যাসিড হিসেবে কাজ করতেছে না তারা পিএইচ এ কোনো প্রকার পরিবর্তন আনতে পারবে না। সহজ কথা হচ্ছে তোমার এখানে H+ এর কোনো পরিবর্তন হচ্ছে না, আগে যে H+টা ছিল সেটাই থেকে গেছে। এই H+ আসছে, এই H+ আসে CH3COOH এ পরিণত হয়েছে, যেখান থেকে H+ আলাদা করে ছুটে এসে এই H+ এর পরিমাণটা বাড়াতে পারতেছে না। তাই বলে অল্প পরিমাণে অ্যাসিড অ্যাড করলেও অ্যাসিড বাফারের মধ্যে পিএইচ বাড়তেছে বা কমতেছে না। ক্লিয়ার বিষয়টা? এখন আসুন, এখন আমরা কাকে যোগ করব? বেসকে যোগ করব, অল্প পরিমাণ বেস। ঠিক আছে, আসো অল্প পরিমাণ বেসকে যোগ করে। এখন অল্প পরিমাণ বেস যোগ করলে কি হবে? অ্যাসিড যোগ করলে H+ যুক্ত হয়, বেস যোগ করলে কি হয়? OH যুক্ত হয়। এখন দেখো তোমার এখানে তুমি উপরে H+ দিয়ে বসে আছো, নিচে H+ দিয়ে বসে আছো, এই যে বেসকে যুক্ত করতেছো এটা তুমি কিভাবে দেখাবা? দেখানোর কি কোনো জায়গা রাখছি? রাখি নাই। এই কারণে আমরা H+ টাকে নিচে করব, কারণ যাতে উপরে আমরা বেসেরটা দেখাইতে পারি। ঠিক আছে, বুঝে গেছে বিষয়টা? কারণ বেসের OH- আসে কার সাথে রিঅ্যাক্ট করবে বলো? দেখো বেসের OH- আসে, দেখো যখন আমার H+ আসতেছিল তখন আমার এখানে অ্যানায়ন একটাই ছিল, ঠিক আছে? তোমার অ্যানায়ন উপরেরটার সাথে যাক বা নিচেরটার সাথে যাক, দিন শেষে যে লাও সেই কদু, ঠিক আছে? নিচেরটার সাথে রিঅ্যাক্ট করুক H+ অথবা উপরেরটার সাথে রিঅ্যাক্ট করুক, একই জিনিস তৈরি হইতেছে, ঠিক না? কারণ উপরে নিচে তো একই অ্যানায়ন, কিন্তু ক্যাটায়নের ক্ষেত্রে কাহিনীটা ভিন্ন। তো তোমার এখানের মধ্যে যখন OH- আসবে তখন তোমার এখানের মধ্যে হয় H+ এর সাথে রিঅ্যাক্ট করবে, না হয় Na+ এর সাথে রিঅ্যাক্ট করবে। বুঝা গেছে বিষয়টা? তো বেস যুক্ত করলে কি আসে? OH- আসে। এই OH- হয় রিঅ্যাক্ট করবে H+ এর সাথে, না হয় রিঅ্যাক্ট করবে Na+ এর সাথে। OH- রিঅ্যাক্ট করবে এখানে H+ এর সাথে, H+ এর সাথে রিঅ্যাক্ট করে সে তৈরি করবে পানি। এখন প্রশ্ন হচ্ছে Na+ কি দোষ করছে যে Na+ এর সাথে OH- আসে যুক্ত হয় নাই? কি দোষ করছে এমন? কি দোষ করছে? আসো কি দোষ করছে বলি। তোমার এলিমেন্টের রিঅ্যাক্টিভিটিতে একটা পার্থক্য আছে, ঠিক আছে? যদি তুমি রিঅ্যাক্টিভিটিতে যাও, এই কথাটা আমি এখানে লিখি, ঠিক আছে? যদি তুমি রিঅ্যাক্টিভিটিতে যাও তাহলে রিঅ্যাক্টিভিটি কার বেশি? রিঅ্যাক্টিভিটি তোমার এখানে সোডিয়াম মেটালের বেশি। কার থেকে? হাইড্রোজেন থেকে। সোডিয়াম মেটালের রিঅ্যাক্টিভিটি হাইড্রোজেন থেকে বেশি। এখন একটা জিনিস খেয়াল করো,
এলিমেন্ট থেকে এলিমেন্টকে যদি ক্যাটায়ন করে দেওয়া হয় তাহলে রিঅ্যাক্টিভিটি, যার যত রিঅ্যাক্টিভিটি সে তত মানে নন রিঅ্যাক্টিভ হয়ে যায়। মানে ও বেশি রিঅ্যাক্ট করতেছিল, কিন্তু ওকে যদি ক্যাটায়ন করে দিই ও সবচেয়ে কম রিঅ্যাক্ট করবে। এবার দেখো ও কম রিঅ্যাক্ট করতেছিল, ওরে যদি ক্যাটায়ন বানাই দিই ও সবচেয়ে বেশি রিঅ্যাক্ট করবে। বুঝে গেছে? তো রিঅ্যাক্টিভিটি কার বেশি? এইচ প্লাস এর বেশি, তাই বলে OH মাইনাস এইচ প্লাস এর সাথে রিঅ্যাক্ট করে H2O তে পরিণত হয়েছে। ক্লিয়ার বিষয়টা? এটা বইতে নাই কথাটা, এটা কথাটা বইতে নাই। এই কথাটা যদি তুমি অ্যাড করো তাহলে কোনো সমস্যা নাই অ্যাড করলে, কারণ টিচাররা বুঝবে যে ছেলের ট্যালেন্ট। ঠিক আছে? তাহলে রিঅ্যাক্টিভিটির মাধ্যমে H2O তৈরি হয়েছে। আর তোমার প্রশ্ন হচ্ছে ভাইয়া OH মাইনাস অ্যাড হইলো, H প্লাস এর সাথে রিঅ্যাক্ট করলো, H2O তৈরি হলো, তো OH মাইনাস তো আমার অ্যাসিডও তৈরি করলো না, বেসও তৈরি করলো না, তো পিএইচটারে কিভাবে সে পরিবর্তন করার কথা? ও তো H প্লাস রে নিয়ে চলে যাইতেছে। H প্লাস কে যদি নিয়ে চলে যায় H প্লাস এর কনসেন্ট্রেশন কমে যাচ্ছে, কমে গেলে পিএইচ পরিবর্তন হওয়ার কথা, কিন্তু পিএইচ পরিবর্তন হবে না, কারণ এটা বাফার। এখন কথা হচ্ছে এখানে এমন কি হচ্ছে যে পিএইচ পরিবর্তন হচ্ছে না? এটা কেমন রিঅ্যাকশন? রিভার্সিবল রিঅ্যাকশন। যদি আমরা প্রোডাক্ট সরাই ফেলি তাহলে রিঅ্যাকশন ফরওয়ার্ড হবে, রিঅ্যাকশন ফরওয়ার্ড হয়ে যে পরিমাণ H প্লাস H2O তে পরিণত হয়েছে সেই পরিমাণ H প্লাস পুনরায় আবার তৈরি হবে। বুঝা গেছে বিষয়টা? তাহলে তোমার এখানের মধ্যে লাশাতেলিয়ার প্রিন্সিপাল মতে কি হবে? লাশাতেলিয়ার প্রিন্সিপাল মতে ফরওয়ার্ড রিঅ্যাকশন হবে, লাশাতেলিয়ার প্রিন্সিপাল মতে ফরওয়ার্ড রিঅ্যাকশন হবে। বুঝা গেছে? এই অল্প স্বল্প কথা যেগুলো বললাম এগুলা কি লিখতে পারবা অ্যাসিডিক বাফার মেকানিজমে? যদি লিখতে পারো তাহলে 4 মার্কস, এটা 3 মার্কসের জন্য আসে না, 4 মার্কসের জন্য আসে। ঠিক আছে? আর এগুলা কিভাবে ছোট করে করে লিখবা? না, ছোট করে করে লিখবা না, নিচে বড় করে করে লিখবা। ঠিক আছে? বড় করে করে লিখলে মার্কস পাবা। এরপর কথা হচ্ছে যে কিভাবে বক্স করবা? অবশ্যই অবশ্যই বক্স করবা, বক্স করতেই হবে। ঠিক আছে? মনে করবা না যে স্যার বোঝানোর সুবিধার্থে বক্স করছে, এটা বক্স করেই বুঝাইতে হবে, খাতার মধ্যেও বক্স করতে হবে। ঠিক আছে? এরপর হচ্ছে আমরা বেসিক বাফারে যাব। যাবো বেসিক বাফার মেকানিজম। ঠিক আছে? ওটা তো সেম হওয়ার কথা না? কি বেসিক তো দেখাইছেন না। আচ্ছা না, বেস বেসিক বাফার মেকানিজমে তো তোমার সেম হবে না স্যার? বাফারটাই তো একই না, আচ্ছা হ্যাঁ। এখানের মধ্যে উইক বেস থাকবে, এখানে তার সল্ট থাকবে। ঠিক আছে? কি কি যে বলো, এটা স্যার আর কি বাকিটা তো সেম। হ্যাঁ, এসিড বাকি অ্যাড তো করছেন same। দেখাবেন, বেস অ্যাড করছেন দেখাবেন। দেখাবো, এরপর এগুলো কি করবা? ওইটাই তো। তো বেসিক বাফার, আচ্ছা আমি আমার মতো একটা করাই। NH4OH উইক বেস, ঠিক আছে? উইক বেস এবং তার সল্ট মিলে তৈরি করে আমাদের বেসিক বাফার। উইক বেস আর উইক অ্যাসিড কি করে? তার কনস্টিটিউয়েন্ট গুলাকে তৈরি করে। ঠিক আছে? তার কনস্টিটিউয়েন্ট গুলাকে তৈরি করার পরে তার কনস্টিটিউয়েন্ট গুলা আবার নিজেরা নিজেরা রিঅ্যাক্ট করে সে উইক বেস আর উইক অ্যাসিড কে তৈরি করে। তাই বলে উইক বেস আর উইক অ্যাসিডের ডিসোসিয়েশন রিঅ্যাকশনটা রিভার্সিবল রিঅ্যাকশন। আর সল্ট সবসময় 100% ডিসোসিয়েট হয়ে যায়। ঠিক আছে? NH4 প্লাস আর তৈরি হবে তোমার Cl মাইনাস। বুঝে গেছে? তাহলে তুমি এখানের মধ্যে যখন অ্যাসিড যুক্ত করবা, তুমি যখন এখানের মধ্যে কাকে যুক্ত করবা? অ্যাসিডকে যুক্ত করবা, তখন অ্যাসিড কি করবে? অল্প পরিমাণ H প্লাস তৈরি করবে। এই H প্লাস কি করবে? এই H প্লাস OH মাইনাসের সাথে রিঅ্যাক্ট করবে। কার সাথে রিঅ্যাক্ট করবে? OH মাইনাসের সাথে রিঅ্যাক্ট করবে। এই OH মাইনাসের সাথে রিঅ্যাক্ট করে সে কি তৈরি করে ফেলবে? সে তৈরি করে ফেলবে H2O, সে তৈরি করে ফেলবে H2O। এখন প্রশ্ন হইতে পারে যে পিএইচ মানে তো নেগেটিভ লগারিদম অফ H প্লাস। এখন আমার এখানে শুরু থেকে তো কোনো H প্লাস নাই, তাইলে এখানের মধ্যে H প্লাস এর কনসেন্ট্রেশন পরিবর্তন করা তো অসম্ভব ব্যাপার।
H প্লাস তো নাই, H প্লাস এর কনসেন্ট্রেশন আমি কিভাবে বা পরিবর্তন করতে পারি? ঠিক আছে, এটা প্রশ্ন জাগে না? অবশ্যই অবশ্যই প্রশ্ন জাগে, অবশ্যই অবশ্যই প্রশ্ন জাগে। এখন তুমি যে পিএইচ শুধুমাত্র H প্লাস দিয়েই গণনা করতে পারবা এমন কোনো কথা নাই। দেখো, পিএইচ প্লাস পিওএইচ ইজ ইকুয়ালস টু 14, এটা আমরা পড়ছিলাম, ঠিক না? তো তুমি যদি পিওএইচ জানো, তাও তুমি পিএইচ বের করতে পারবা, তাও তুমি কি করতে পারবা? পিএইচ বের করতে পারবা। বুঝা গেছে? তাহলে পিওএইচ এর সাহায্যে পিএইচ বের করা সম্ভব। ক্লিয়ার? এখন পিওএইচ জিনিসটা কি? পিওএইচ জিনিসটা হচ্ছে তোমার নেগেটিভ লগারিদম অফ কনসেন্ট্রেশন অফ ওএইচ মাইনাস। তার মানে ওএইচ মাইনাস এর কনসেন্ট্রেশন পরিবর্তন হলে এই পুরা মানটা পরিবর্তন হবে, এটা পরিবর্তন হলে পিএইচ পরিবর্তন হবে। তাহলে পিএইচ এর মান কিসের উপর নির্ভর করতেছে? এখানে ওএইচ মাইনাস এর কনসেন্ট্রেশনের উপর নির্ভর করতেছে। এখন OH মাইনাস এর কনসেন্ট্রেশন যদি পরিবর্তন হয়, pH পরিবর্তন হবে। OH মাইনাস এর কনসেন্ট্রেশন তো এখানে কমে যাওয়ার কথা, যেহেতু H প্লাস এসে তার সাথে রিঅ্যাক্ট করে H2O তৈরি করতেছে, কিন্তু কমতেছে না কেন? কারণ এখানে লা শাতেলিয়ার প্রিন্সিপাল অনুযায়ী এখানে যে পরিমাণ OH মাইনাস H2O তৈরি করবে, সেই পরিমাণ OH মাইনাস পুনরায় NH4OH থেকে ফরওয়ার্ড ডিরেকশনের মাধ্যমে তৈরি হবে। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমি এখানের মধ্যে আবার একটু লিখে দিই, লা শাতেলিয়ার প্রিন্সিপাল এবং ফরওয়ার্ড ডিরেকশনে দুইটা শব্দ লিখে দিলাম, বাদ বাকিটা তোমার দায়িত্বে ছেড়ে দিলাম। ক্লিয়ার বিষয়টা? ভেরি গুড। এরপরে দেখো, এরপরে হচ্ছে যদি আমরা বেস যুক্ত করি, কাকে যুক্ত করি? বেসকে যদি যুক্ত করি, তাহলে বেস কি করবে? বেস OH মাইনাস কে ডিসোসিয়েট করবে, অর্থাৎ বেস যোগ করা যা কথা, OH মাইনাস যোগ করা তা কথা। এই OH মাইনাস গিয়ে NH4 প্লাস এর সাথে রিঅ্যাক্ট করবে। কার সাথে রিঅ্যাক্ট করবে? NH4 প্লাস এর সাথে রিঅ্যাক্ট করবে। NH4 প্লাস এর সাথে রিঅ্যাক্ট করে সে কি তৈরি করবে? সে তৈরি করবে NH4OH, সে তৈরি করবে NH4OH and H4OH, বুঝা গেছে? সে NH4OH তৈরি করবে। এখন NH4OH তৈরি করলে তো সে বেস তৈরি করতেছে, বেস তৈরি করলে কি পিএইচ পরিবর্তন হওয়ার কথা না? অবশ্যই হওয়ার কথা, কিন্তু এখানে হবে না। কারণ বেস মানে কি? যে OH মাইনাস ডিসোসিয়েট করতে পারে। ও যদি OH মাইনাস ডিসোসিয়েট করতে না পারে, তাহলে ও কোন ধরনের বেস না। ও OH মাইনাস কেন ডিসোসিয়েট করতে পারবে না? দেখো, NH4OH যদি ডিসোসিয়েট হয়, কি তৈরি করবে? NH4 প্লাস তৈরি করবে আর OH মাইনাস তৈরি করবে। আমরা কমন আয়ন ইফেক্ট থেকে পড়ছি যে কোন একটা কম্পাউন্ড যদি আমার থাকে, হ্যাঁ, ওই কম্পাউন্ডটা ডিসোসিয়েট হবে কি হবে না, এটা নির্ভর করে যেখানে তাকে যোগ করতেছি সেখানের ক্যাটায়ন অ্যানায়ন গুলোর উপরে। মোট কথা হচ্ছে, আমি কোন একটা কম্পাউন্ডকে যদি অন্য একটা সলিউশনে যোগ করি, তাহলে সেই কম্পাউন্ডটা ওই সলিউশনে ডিসোসিয়েট হবে কিনা এটা নির্ভর করে সেই কম্পাউন্ডের কনস্টিটিউয়েন্ট গুলো ওই সলিউশনে আছে কিনা। কোন একটা কম্পাউন্ড একটা সলিউশনে তখনই ডিসোসিয়েট হবে যখন তার কনস্টিটিউয়েন্ট গুলো সে সলিউশনে নাই। ঠিক আছে? এখন NH4OH এ সলিউশনে ডিসোসিয়েট হবে কি হবে না, এটা নির্ভর করবে NH4OH এর যে কনস্টিটিউয়েন্ট গুলো আছে ওগুলা কি এই সলিউশনে আছে কিনা। NH4OH এর কনস্টিটিউয়েন্ট গুলো হচ্ছে NH4 প্লাস OH মাইনাস। NH4 প্লাস ও এই সলিউশনে আছে, OH মাইনাস এই সলিউশনে আছে। তাই বলে এটা আর এখানের মধ্যে ডিসোসিয়েট হচ্ছে না, তাইলে ও বেসের মতন কাজ করতেছে না, ও OH মাইনাস দিতে পারতেছে না। OH মাইনাস এর পরিবর্তন, OH মাইনাস এর ঘনমাত্রা, OH মাইনাস এর কনসেন্ট্রেশনে যদি কোনো পরিবর্তন না আসে, তাহলে এখানে পিএইচ এর কোনো পরিবর্তন আসতেছে না। বুঝা গেছে? তাহলে উপরেরটা হচ্ছে লা শাতেলিয়ার, নিচেরটা হচ্ছে কি কমন আয়ন ইফেক্ট। স্যার OH মাইনাস এর Cl মাইনাস থেকে ওই এটার কারণে রিঅ্যাক্টিভিটি। হ্যাঁ, এক্স্যাক্টলি, এখানেও রিঅ্যাক্টিভিটির কাহিনী। ঠিক আছে? এখানে হচ্ছে যে কি তোমার, এখানে হচ্ছে রিঅ্যাক্টিভিটির কাহিনী, এটা হচ্ছে অ্যানায়নের রিঅ্যাক্টিভিটির কাহিনী। বুঝা গেছে বিষয়টা? ভেরি গুড। চাইলে রিঅ্যাক্টিভিটির কাহিনীটা লিখতে পারো। আমার ঠিক আছে, আমি লিখবো জাস্ট বিকজ অফ রিঅ্যাক্টিভিটি দিয়ে। লা শাতেলিয়ার, কমন আয়ন ইফেক্ট, এই দুইটা শব্দ দেখলেই 4 দিয়ে দিবে তোমাদেরকে। বুঝা গেছে? তাইলে তোমার আজকের এতটুকু যদি বুঝে থাকো, তাইলে তোমার এইচএসসি তে 4টা মার্কস কনফার্ম। 4টা মার্কস তোমার এইচএসসি তে তুমি পেয়ে গেছো। ঠিক আছে? এরপরে হচ্ছে আমাদের বডির হিউম্যান বডিতে যে বাফার গুলো আছে। ঠিক আছে? হিউম্যান বডিতে কয়টা বাফার আছে? 3টা বাফার আছে।
হুম, এটা হচ্ছে মেডিকেলের পড়ালেখা। কখনো যদি মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে আচ্ছা পারবা না তো, বায়োলজি নাও নাই যে পারবো না স্যার, ঠিক আছে। বাফার ইন হিউম্যান বডি। আমার বিশ্বাস আমার স্টুডেন্ট গুলো কোথাও টিকুক না টিকুক, ইনশাল্লাহ ইনশাল্লাহ ঢাকা ইউনিভার্সিটিতে ঠিক প্রথম পরীক্ষায় টিকে যাবা, একদম চিন্তা মুক্ত জীবন। স্যার শর্ট সিলেবাস তো ওদের তো ফুল নিবে, কে বলছে তোমাকে? শর্ট তো শর্টই নিবে, হ্যাঁ, আর কি নিবে? উল্লেখ করতে হবে। হ্যাঁ, আর যদি ফুল নে ফুল পড়বা সমস্যা কি? ফুল নিলে ফুল পড়বা সমস্যা কি? আচ্ছা আসো, বাফারস ইন হিউম্যান বডি। তো হিউম্যান বডিতে কয় ধরনের বাফার আছে? 3 ধরনের। একটা হচ্ছে ব্লাড বাফার, একটা হচ্ছে কি ব্লাড বাফার, আরেকটা কি প্রোটিন বাফার। ওয়ালাইকুম আসসালাম। চার স্যার। প্রোটিন বাফার, দরকার নেই, আমারটা কারেক্ট আছে। ফসফেট বাফার, ফসফেট বাফার, ঠিক আছে? ব্লাড বাফার, প্রোটিন বাফার, ফসফেট বাফার। তো ব্লাড বাফার আমাদের পড়তে হবে কোনটা? শুধুমাত্র ব্লাড বাফার, বাদ বাকি দুইটার মেকানিজম আমাদের দরকার নাই, ঠিক আছে? এটাই আসবে যদি আসে, তার মানে কি সাধারণত আসে না, ঠিক আছে? ব্লাড বাফার মেবি একবার নাকি কয়বার আসছিল, কিন্তু ওটা অতটা ফ্রিকোয়েন্ট না, ঠিক আছে? আসো, ব্লাড বাফার কিরকম? আচ্ছা একটু আমরা বায়োলজি পড়ি এবার, ঠিক আছে? হ্যাঁ, এবার দেখো, একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে? তোমার এখানের মধ্যে থাকবে হচ্ছে ধরো লাংস, ঠিক আছে? এর মধ্যে কি আছে? লাংস। এখানের মধ্যে আছে হচ্ছে তোমার লাংস, ঠিক আছে? ভেরি গুড। তো লাংস কি করবে? বাহির থেকে অক্সিজেন নিবে। লাংস কি করবে? বাহির থেকে অক্সিজেন নিবে, ঠিক আছে? এরপরে দেখো, এরপরে হচ্ছে তোমার হার্ট থেকে লাংসের মধ্যে কার্বন ডাই অক্সাইড এনরিচ ব্লাড আসবে। হার্ট থেকে কি আসবে? কার্বন ডাই অক্সাইড এনরিচ ব্লাড কোথায় আসবে? লাংসে। ক্লিয়ার? কোথেকে আসতেছে এটা? হার্ট থেকে। লাংস কি করবে? লাংস এই যে ব্লাডটা আছে এই ব্লাডটাকে কার্বন ডাই অক্সাইড এনরিচ ব্লাড থেকে অক্সিজেন এনরিচ ব্লাড করে দিবে, ঠিক আছে? এরপরে কি করবে? এই যে কার্বন ডাই অক্সাইড আছে এই কার্বন ডাই অক্সাইডটাকে বাইরে আমাদের বাকাল ক্যাভিটির মাধ্যমে ছেড়ে দিবে। ক্লিয়ার? এখন এই অক্সিজেনেটেড ব্লাডটা এখন যাবে কোথায়? অক্সিজেনেটেড ব্লাডটা এখন যাবে হচ্ছে হার্টে। কোথায় যাবে? হার্টে যাবে। ক্লিয়ার? হার্টের মধ্যে অক্সিজেনেটেড ব্লাডটা গেল। হার্ট কি করবে? অক্সিজেনেটেড ব্লাডটাকে বডির ডিফারেন্ট বডি পার্টসে পাঠাবে, ঠিক আছে? বডির ডিফারেন্ট পার্টসে পাঠাবে, বডির ডিফারেন্ট পার্টসে পাঠাবে। এরপরে বডির ডিফারেন্ট পার্ট কি করবে? এই অক্সিজেনটাকে ব্যবহার করবে। এই অক্সিজেনটাকে কি করে ফেলবে? ব্যবহার করবে। অক্সিজেনটাকে ব্যবহার করে তারা কি তৈরি করবে? বডির ডিফারেন্ট বডি পার্টস কি তৈরি করবে? কার্বন ডাই অক্সাইড তৈরি করবে। কি তৈরি করবে? কার্বন ডাই অক্সাইড তৈরি করবে। তো এই কার্বন ডাই অক্সাইড এনরিচ ব্লাড আবার কই যাবে? হার্টে যাবে, ঠিক আছে? এখন এই কার্বন ডাই অক্সাইড এনরিচ ব্লাড আবার যাবে লাংসে, লাংস থেকে আবার অক্সিজেনের ব্লাড যাবে হার্টে, হার্ট থেকে অক্সিজেনের ব্লাড যাবে বডিতে, বডি থেকে আবার কার্বন ডাই অক্সাইড এনরিচ ব্লাড যাবে হার্টে, হার্ট থেকে যাবে লাংসে, এভাবে যে চলতে থাকবে, ঠিক আছে? এই কারণে আমাদের হার্টটাই আমাদের ব্লাড সার্কুলেশন সিস্টেমটাই কি বলা হয়? ডুয়াল সার্কিট ব্লাড সার্কুলেশন সিস্টেম। এটা একটা বি নাম্বার প্রশ্ন বায়োলজিতে আসে, ঠিক আছে? এখন একটা জিনিস তুমি দেখতেছো যে আমাদের ব্লাডের মধ্যে অক্সিজেনও মিশ্রিত হচ্ছে, কার্বন ডাই অক্সাইডও মিশ্রিত হচ্ছে। তো যখন আমাদের ব্লাডের মধ্যে কার্বন ডাই অক্সাইড মিক্স হয় তখন একটা অ্যাসিড তৈরি হয়, মানে অ্যাসিডটা কি স্ট্রং নাকি উইক হবে? অ্যাসিডটা যদি স্ট্রং হইতো তাহলে আমাদের হাত কাটার পর যখন ব্লাডটা মুখে দিতাম তাহলে আমাদের তো জিহ্বা চলছে যাওয়ার কথা, ঠিক আছে? তার মানে কি এটা উইক অ্যাসিড, উইক অ্যাসিড। এখন দেখো আমাদের ব্লাডের মধ্যে কি পানি আছে? পানি আছে না আমাদের ব্লাডে? H2O আমাদের ব্লাডের পানি। এই ব্লাডের পানির মধ্যে কে যুক্ত হবে? এই ব্লাডের পানির মধ্যে যুক্ত হবে কার্বন ডাই অক্সাইড। কি তৈরি করবে বলো? উইক অ্যাসিড। H2CO3, বুঝা গেছে? H2CO3 তৈরি করবে। এখন বলো এই রিঅ্যাকশনটা রিভার্সিবল কেন? উইক অ্যাসিড হচ্ছে এমন এক অ্যাসিড
যেটা ডিসোসিয়েট হলে তার কনস্টিটিউয়েন্ট গুলোকে তৈরি করে, আবার তার কনস্টিটিউয়েন্ট গুলো রিয়েক্ট করে তাকে তৈরি করে। আবার উইক অ্যাসিড হচ্ছে এমন একটা অ্যাসিড যে তার কনস্টিটিউয়েন্ট থেকে তৈরি হওয়ার পরে নিজে আবার তার কনস্টিটিউয়েন্ট গুলোকে তৈরি করে, তাই বলে এটা কি হবে? রিভার্সিবল। বুঝে গেছে? স্ট্রং অ্যাসিড এরকম না, স্ট্রং অ্যাসিড কনস্টিটিউয়েন্ট থেকে তৈরি হবে কিন্তু আবার একই সময় কনস্টিটিউয়েন্টে পরিণত হবে না, আবার যখন সে কনস্টিটিউয়েন্টে পরিণত হবে তখন আবার সে কনস্টিটিউয়েন্ট থেকে পুনরায় তৈরি হবে না। ক্লিয়ার বিষয়টা? তো এটা হচ্ছে উইক অ্যাসিড আর স্ট্রং অ্যাসিডের মধ্যে পার্থক্য। ক্লিয়ার? মোট কথা হচ্ছে উইক অ্যাসিড দেখলে রিভার্সিবল দিয়ে দিবা, স্ট্রং অ্যাসিড দেখলে একটা অ্যারো দিয়ে দিবা। ক্লিয়ার বিষয়টা? ভেরি গুড। তো এটা হলো তোমার কার্বনিক অ্যাসিড। তোমার ব্লাডের মধ্যে কোন অ্যাসিড তৈরি হয়? কার্বনিক অ্যাসিড তৈরি হয়। তোমার ব্লাডে কোন অ্যাসিড তৈরি হয়? কার্বনিক অ্যাসিড তৈরি হয়, কার্বনিক অ্যাসিড। ঠিক আছে? কার্বনিক অ্যাসিড। তো এই কার্বনিক অ্যাসিড ডিসোসিয়েট হলে কি করে? এই কার্বনিক অ্যাসিড ডিসোসিয়েট হলে কি করে? তোমার ব্লাডের মধ্যে কার্বনিক অ্যাসিড ডিসোসিয়েট হলে কি করে? দেখো, যখন কার্বনিক অ্যাসিড ডিসোসিয়েট হবে তখন সে তৈরি করবে H+, যেহেতু অ্যাসিড, এরপর তৈরি করবে HCO3-। ক্লিয়ার বিষয়টা? বুঝে গেছে? কার্বনিক অ্যাসিড এই ডিসোসিয়েশন রিঅ্যাকশনটা দেয় ব্লাডের মধ্যে। এই ডিসোসিয়েশন রিঅ্যাকশন দেওয়ার পরে এখানের মধ্যে যদি অ্যাসিড যুক্ত হয় অথবা যদি বেস যুক্ত হয় তাও এখানে পিএইচ চেঞ্জ হবে না। তুমি বলতে পারো যে ভাইয়া ব্লাডের মধ্যে আবার অ্যাসিড কোত্থেকে যুক্ত হইতেছে, ব্লাডের মধ্যে আবার বেস কোত্থেকে যুক্ত হইতেছে। বিষয়টা হচ্ছে তুমি কি খাচ্ছ ওটার উপরে। বলো। আচ্ছা ঠিক আছে। বুঝা গেছে এতটুকু? এখন বিষয়টা হচ্ছে যে কি আমাদের কিভাবে ব্লাডের মধ্যে অ্যাসিড যুক্ত হচ্ছে বা কিভাবে ব্লাডের মধ্যে বেস যুক্ত হচ্ছে। তুমি খানা খাচ্ছ না, কিছু খানা অ্যাসিডিক হয়, কিছু খানা বেসিক হয়। অ্যাসিডিক খানা উদাহরণ কি? যেমন ধরো লেবু, সাইট্রিক অ্যাসিড আছে বলি আমরা। ঠিক আছে? লেবুর মধ্যে কি আছে? সাইট্রিক অ্যাসিড আছে। তাহলে লেবু কি অ্যাসিডিক হইলো না? তো লেবু যদি তুমি অ্যাসিডিক খানাটা খাও তাহলে দিন শেষে এই লেবুর কনস্টিটিউয়েন্ট গুলো কি তোমার ব্লাডে গিয়ে মিক্স হচ্ছে না? তাহলে তোমার ব্লাডকে কি একটু মানে ব্লাডের মধ্যে কি একটু অ্যাসিডিটি আনলিশ হচ্ছে না? বুঝো নাই? তো আমরা মূলত খাওয়ার মাধ্যমে ব্লাডের মধ্যে অ্যাসিড বা বেস যুক্ত করি। ঠিক আছে? তো আমরা যদি অল্প পরিমাণে অ্যাসিড যুক্ত করি, তাহলে কি হয় দেখো। যদি অল্প পরিমাণে অ্যাসিড যুক্ত করি, ঠিক আছে? অল্প পরিমাণে অ্যাসিড যুক্ত করলে আমরা কাকে যুক্ত করতেছি? H+ কে যুক্ত করতেছি। কাকে যুক্ত করতেছি? H+ কে যুক্ত করতেছি। অ্যাসিড অ্যাড করলে কি হয়? H+ এর কনসেন্ট্রেশন বেড়ে যায়। কার কনসেন্ট্রেশন বেড়ে যায়? H+ এর কনসেন্ট্রেশন বেড়ে যায়। এখন তুমি এখানের মধ্যে যদি একটু ভালো করে দেখো, এটা একটা রিভার্সিবল রিঅ্যাকশন। আর লাশাতেলিয়ার প্রিন্সিপাল মতে রিভার্সিবল রিঅ্যাকশনের মধ্যে যদি প্রোডাক্টের পরিমাণটা বেড়ে যায় তাহলে রিঅ্যাকশন ব্যাকওয়ার্ড হবে। আর H+ এর কনসেন্ট্রেশন যে পরিমাণ বেড়ে গেছিল সেই পরিমাণ কনসেন্ট্রেশন কমেও যাবে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের মাধ্যমে। তুমি অ্যাসিড অ্যাড করছো, H+ এর কনসেন্ট্রেশন বেড়ে গেছে। বেড়ে যাওয়ার পরে কি হইছে? যেহেতু প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়ছে, রিঅ্যাকশন ব্যাকওয়ার্ড যাবে। যে পরিমাণ H+ বেড়ে গেছিল সেই পরিমাণ H+ আবার কমে যাবে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের মাধ্যমে। তাহলে H+ এর কনসেন্ট্রেশন কি কমতেছে বা বাড়তেছে? না। H+ এর কনসেন্ট্রেশন কমতেছেও না বাড়তেছেও না, শুরুতে বাড়ছে কিন্তু এটা আবার কমে গেছে। তো দিন শেষে যে লাউ ছিল সেই কদু থেকে গেছে। ক্লিয়ার? তো এখানে H+ এর যেহেতু কোনো পরিবর্তন নাই তাই বলে pH এর কোনো পরিবর্তন নাই। বুঝে গেছে বিষয়টা? এরপরে যদি আমরা বেস অ্যাড করি, ঠিক আছে? এরপরে যদি আমরা বেস অ্যাড করি তাহলে কি অ্যাড হচ্ছে? OH- অ্যাড হচ্ছে। তাহলে কি অ্যাড হচ্ছে? OH- অ্যাড হচ্ছে। তো OH- যদি অ্যাড করি তাহলে কি হবে? OH- আর এই প্রোটন বা এই H+ মিলে কি তৈরি করবে? পানি তৈরি করবে। কি তৈরি করবে? পানি তৈরি করবে। বুঝে গেছে? তো এই ক্ষেত্রে কি হচ্ছে তোমার? এই ক্ষেত্রে তোমার H+ কিসে খরচ হয়ে যাচ্ছে? পানির উৎপন্ন হওয়াতে খরচ হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো যখন এটা পানিতে পরিণত হচ্ছে তখন H+ এর কনসেন্ট্রেশনটা কমে যাচ্ছে। H+ এর কনসেন্ট্রেশন কমে যাওয়া মানে কি? H+ এর কনসেন্ট্রেশন কমে যাওয়া মানে হচ্ছে প্রোডাক্টের কনসেন্ট্রেশন কমে যাওয়া। প্রোডাক্টের কনসেন্ট্রেশন কমে গেলে রিঅ্যাকশন ফরওয়ার্ড যাবে। তো H+ যে পরিমাণ কমে গেছিল সেই পরিমাণ আবার উৎপন্ন হয়ে যাবে। তাহলে H+ এর পরিমাণে কোনো প্রকার চেঞ্জ নাই। তো যেহেতু H+ কোনো প্রকার চেঞ্জ হয়নি তাই বলে আমার এখানের মধ্যে কি হবে না?
কোনো প্রকার পিএইচ এর চেঞ্জ হবে না। বুঝে গেছে বিষয়টা? Yes. দেন এটাও তোমার কাছে কিন্তু বক্সে দিতে হবে। বুঝে গেছে বিষয়টা? এটাও তোমার কাছে বক্সে দিতে হবে। তো কিভাবে বক্সে দিবা? এর চারপাশে একটা বক্স ড্র করবা আর কি। এটা খুব সহজ জিনিস। ঠিক আছে? এরকম করে একটা বক্স দিবা। ক্লিয়ার? এরপরে দেখো তোমার এখানের মধ্যে যদি এইচ প্লাস অ্যাড করো, এইচ প্লাস অ্যাড করলে কি তৈরি হবে? এইচ প্লাস অ্যাড করলে ওটা দেখাইতে পারে, জাস্ট ওএইচ মাইনাস এরটা দেখো। কারটা দেখাবা? ওএইচ মাইনাস এরটা দেখো। ওএইচ মাইনাস অ্যাড করলে কি হয়? ওএইচ মাইনাস অ্যাড করলে তোমার এখানের মধ্যে এইচ প্লাস এর সাথে রিঅ্যাক্ট করে তোমার H2O তৈরি করে। ক্লিয়ার? কারণ বিষয়টা হচ্ছে এখানের মধ্যে কিন্তু এরকম করে দেখাইতে হয় না, এখানে জাস্ট বক্স করে লিখে রাখলে হয়ে যায়, এখানে আর এক্সট্রা করে দেখাইতে হয় না। তো আমি দেখাইতেছি আর কি, আমরা দেখাইতে হয় না। ঠিক আছে, এখানে জাস্ট বক্স দিবা, ভেতরের মধ্যে রিঅ্যাকশনটা দিবা, কাম শেষ। তাহলে বুঝছো Yes. বাফার বাফার সলিউশনের মেকানিজম? অ্যাসিডিক বাফার, বেসিক বাফার, ব্লাড বাফার, তিনটা বাফার মেকানিজম আমরা পড়ে ফেলছি। বুঝে গেছে বিষয়টা? তাহলে এখন বাফার কিভাবে তৈরি করা হয়, ঠিক আছে? বাফার ফরমেশন, বাফার কিভাবে তৈরি করা হয়। বাফার ফরমেশনের মধ্যে তুমি বাফার কিভাবে তৈরি করতে পারবা? একটা হচ্ছে ডিরেক্টলি তৈরি করতে পারবা। ডিরেক্টলি তৈরি করলে ওটাকে বলবো আমরা ডিরেক্ট বাফার। আর যদি ইনডিরেক্টলি তৈরি করো ওটাকে বলবো আমরা ইনডিরেক্ট বাফার। তো ডিরেক্ট বাফার কিভাবে তৈরি করে? ডিরেক্ট বাফার তৈরি করা হচ্ছে, যেটা তোমাকে আমি বলছি, যে ধরো আমাদের একটা অ্যাসিডিক বাফারের এক্সাম্পল নিই, যেটা হচ্ছে একটা অ্যাসিডিক বাফারের এক্সাম্পল হচ্ছে CH3COOH, ঠিক আছে? এটা এবং CH3COO মাইনাস, এটা হচ্ছে কি আমাদের একটা অ্যাসিডিক বাফার, ঠিক না? একটা অ্যাসিডিক বাফার। এখন তুমি আমাকে বলো এই জিনিসটাকে কি বাজারে পাওয়া যায়? No. এই জিনিসটা বাজারে পাওয়া যায় না, তাই বলে ডিরেক্টলি আমরা কখনো এই অ্যাসিডিক বাফারটা তৈরি করতে পারবো না। তাহলে আমরা কি করব? তাহলে আমরা এখানের মধ্যে সল্ট ইউজ করব। সল্ট ইউজ করব, কোন সল্ট ইউজ করব? এমন একটা সল্ট ইউজ করব যেখানের মধ্যে CH3COO- উপস্থিত। বুঝে গেছে বিষয়টা? ভেরি গুড। তো ডিরেক্ট বাফার কিভাবে তৈরি করে? অ্যাসিড এবং সল্ট বাজার থেকে কিনে আনে, মিক্স করে দিলে ডিরেক্ট বাফার তৈরি হয়ে যাচ্ছে, ডিরেক্ট অ্যাসিডিক বাফারটা তৈরি হয়ে যাচ্ছে। এবার ডিরেক্ট বেসিক বাফার কিভাবে তৈরি করতে পারি আমরা? ডিরেক্ট বেসিক বাফার এভাবে তৈরি করতে পারি যে একটা উইক বেস নিব বাজার থেকে, এবং ওই উইক বেসের কনজুগেট অ্যাসিড উপস্থিত আছে এমন একটা সল্ট নিব। সল্ট নিয়ে দোনোটাই কি করে দিব? মিশাই দিব। এভাবে আমরা অ্যাসিডিক বাফার, বেসিক বাফারকে ডিরেক্টলি তৈরি করতে পারি। ডিরেক্টলি এভাবে আমরা তৈরি করতে পারি। এখন ইনডিরেক্টলি তৈরি করা শিখতে হবে, ইনডিরেক্টলি, ঠিক আছে? ইনডিরেক্টলি। এখন বাস্তবে দেখা যায় যে তোমার এই সল্ট গুলো কিন্তু খুব রেয়ার। এই সল্ট গুলো কি Yeah. বাজারে পাবা ঠিকই, কিন্তু অ্যাভেলেবেল না। বাজারে পাবা ঠিকই কিন্তু অ্যাভেলেবেল না। ক্লিয়ার? বাজারে পাবা ঠিকই কিন্তু অ্যাভেলেবেল না। যখন এই সল্ট গুলো অ্যাভেলেবেল থাকবে না, তখন এই সল্ট গুলাকে তৈরি করতে হবে। তখন এই সল্ট গুলাকে তৈরি করতে হবে। যখন তুমি বাফারের সল্টটাকে তৈরি করবা, তখন ওটাকে বলা হবে ইনডিরেক্ট বাফার। এন্ড কিভাবে তৈরি করবা দেখো, কিভাবে তৈরি করবা দেখো। তো তোমার প্রথমটাতে দেখো কি আছে, প্রথমটাতে তোমার আছে হচ্ছে CH3COO Na, এটা আছে না? এটা আছে, ঠিক আছে? তোমার কাছে এটা তৈরি করতে হবে। আর তুমি কিভাবে তৈরি করতে পারো? তুমি এক কাজ করতে পারো, যে এই যে CH3COOH আছে, তুমি তার সাথে একটা স্ট্রং বেস কে যোগ করে দিতে পারো। কাকে যোগ করতে পারো? স্ট্রং বেস কে যোগ করতে পারো। এখন প্রশ্ন হচ্ছে কেন স্ট্রং বেস কে যোগ করব? এটা কি? অ্যাসিড। Yeah. এটা কি? সল্ট। এই অ্যাসিড থেকে সল্টটাকে তৈরি করতে আমার কাছে কি লাগবে? বেস লাগবে, কারণ অ্যাসিড আর বেস রিঅ্যাক্ট করে সল্ট তৈরি করে। তাহলে এটার সাথে কাকে রিঅ্যাক্ট করাবো? বেস কে রিঅ্যাক্ট করাবো। কাকে রিঅ্যাক্ট করাবো? বেস কে রিঅ্যাক্ট করাবো। বুঝা গেছে? এখন তোমার প্রশ্ন হইতে পারে কেন স্ট্রং বেস? কেন স্ট্রং বেস ইউজ করব? কেন আমি উইক অ্যাসিডের সাথে উইক বেসটা ইউজ করতেছি না? ওটা আমি উত্তর দিচ্ছি কিছুক্ষণের মধ্যে। তাহলে আমরা এখানের মধ্যে কি ইউজ করব? স্ট্রং বেস ইউজ করব। স্ট্রং বেস ইউজ করলে কি তৈরি হবে? স্ট্রং বেস ইউজ করলে পানি তৈরি হবে, এবং যে সল্টটা আমাদের প্রয়োজন ছিল ওই সল্টটা তৈরি হবে। এখানের মধ্যে একটা শর্ত আছে, এখানের মধ্যে একটা শর্ত আছে, সেটা হচ্ছে তোমার এটা রিঅ্যাকশনের মধ্যে থাকতে পারবে না, এটা কমপ্লিটলি ইউজড হইতে হবে। কি হইতে হবে? কমপ্লিটলি ইউজড হইতে হবে। প্রশ্ন হচ্ছে কেন? বাফার মানে কি? উইক অ্যাসিড, সল্ট, এই দুইটা মিলেই বাফার। এই দুইটা বাদে কিছু যদি থাকে ওটা আর বাফার না। এখন তোমার পানি থাকলে তো কোনো সমস্যা নাই, কিন্তু এটা তো এটা কি? এটা তো বেস।
এটা থাকলে তো আর বাফার থাকলো না, তাহলে এটার কাছে অবশ্যই কি হইতে হবে, কমপ্লিটলি ইউজড হইতে হবে, কমপ্লিটলি পানি এবং কমপ্লিটলি CH3 COO তে পরিণত হতে হবে। বুঝা গেছে? এখন দেখো এই রিঅ্যাকশনটা ব্যালেন্সড, এই রিঅ্যাকশনটা কি ব্যালেন্সড, ক্লিয়ার? এই রিঅ্যাকশনটা ব্যালেন্সড। তো ব্যালেন্স রিঅ্যাকশন মানে কি? ব্যালেন্স রিঅ্যাকশন থেকে আমরা এটা বুঝতে পারি কোনটার কি পরিমাণের সাথে রিঅ্যাক্ট করতেছে। তো এটার 1 মোল এটার 1 মোলের সাথে রিঅ্যাক্ট করতেছে, ঠিক আছে? তার মানে বোঝার চেষ্টা করো, এটাকে যদি আমি কমপ্লিটলি ইউজ করতে চাই তাহলে আমার কাছে এটা বেশি নিতে হবে আর এটা কম নিতে হবে। যেমন ধরো আমি যদি এটা নিই 6 মোল, কোনটা অ্যাসিডটা যদি আমি 6 মোল নিই, অ্যাসিডটা কয় মোল নিই? 6 মোল নিই। আর যদি আমরা বেসটাকে 5 মোল নিই, তাহলে কি হবে? এই অ্যাসিডের 1 মোল এই বেজের 1 মোলের সাথে রিঅ্যাক্ট করে, তাহলে এই অ্যাসিডের 5 মোল এই বেজে 5 মোলের সাথে রিঅ্যাক্ট করে ফেলবে। তো এই অ্যাসিডের 5 মোল যখন এই বেজের 5 মোলের সাথে রিঅ্যাক্ট করে ফেলবে, তখন এখানে থাকবে 0 মোল আর এখানে থাকবে 1 মোল, তাহলে তোমার অ্যাসিডটা থাকতেছে। ক্লিয়ার বিষয়টা? তো তুমি এখানে আবার একই জিনিস হিসাব করো যে এখানে 1 মোল থেকে 1 মোল পানি তৈরি হয়, তাহলে এখানে 5 মোল থেকে 5 মোল পানি তৈরি হবে। কি তৈরি হবে? 5 মোল পানি তৈরি হবে এবং 5 মোল সল্ট তৈরি হবে। বুঝা গেছে বিষয়টা? 5 মোল পানি তৈরি হবে, 5 মোল সল্ট তৈরি হবে। এখন আমার পানি নিয়ে কোনো ইস্যুস নাই, পানি থাকলেও আমার কোনো প্রবলেম নাই। আমার কথা হচ্ছে যে উইক অ্যাসিড এবং তার সল্ট থাকতে পারবে, এছাড়া অন্য কোনো অ্যাসিড বেস থাকতে পারবে না। ক্লিয়ার বিষয়টা? তাহলে ইনডিরেক্ট বাফার কিভাবে তৈরি করে? ইনডিরেক্ট বাফার তৈরি করে হচ্ছে উইক অ্যাসিড এবং একটা স্ট্রং বেজের রিঅ্যাকশনের মাধ্যমে। আমরা উইক বেস আর স্ট্রং অ্যাসিড করতে পারবো না? উইক বেস আর স্ট্রং অ্যাসিড দিতে পারবে না। আচ্ছা, উইক বেস আর স্ট্রং অ্যাসিড দিতে পারবে কি? ওটা বেসিক বাফার হবে। এখন যেটা প্রশ্ন সেটা হচ্ছে এই ক্ষেত্রে আমরা কেন স্ট্রং বেস ইউজ করছি, কেন আমরা এখানে উইক বেস ইউজ করি নাই? আমি তোমার একটা কথা বারবার বলতে সেখানে, সেটা হচ্ছে উইক বেস হচ্ছে এমন এক জাত, এমন এক বেস, যে বেস তার কনস্টিটিউয়েন্টে পরিণত হওয়ার পরে সেই কনস্টিটিউয়েন্ট রিঅ্যাক্ট করে আবার তার মধ্যে পরিণত হয়। মানে উইক বেস হচ্ছে এমন একটা কম্পাউন্ড যেটা তার কনস্টিটিউয়েন্টে পরিণত হওয়ার পরে সেই কনস্টিটিউয়েন্ট গুলো নিজেরা রিঅ্যাক্ট করে আবার সেই উইক বেসে পরিণত হয়। তোমার এখানে যাকে ইউজ করতে হবে সে কমপ্লিটলি ইউজড হয়ে যেতে হবে, সে আর রিঅ্যাকশনে থাকতে পারবে না। ওর জায়গায় যদি তুমি উইক বেসকে ইউজ করতা, সে কি কমপ্লিটলি ইউজড হতো? সে তো কমপ্লিটলি ইউজড হতো না, তার থেকে OH মাইনাস তৈরি হতো, তার থেকে অন্য কম্পোনেন্ট তৈরি হতো, ওগুলো আবার রিঅ্যাক্ট করে তাকে তৈরি করে ফেলতো। তাহলে সে তো থেকে যাচ্ছে বাফারের মধ্যে, অ্যাসিডিক বাফারের মধ্যে শুধু থাকতে পারবে উইক অ্যাসিড আর সল্ট। যদি উইক বেস থেকে যায় ওটা কি আর বাফার হইলো, অ্যাসিডিক বাফার হইলো না। ক্লিয়ার বিষয়টা? ভেরি গুড। তাহলে আমরা এখানের মধ্যে স্ট্রং বেস ইউজ করতে পারবো, উইক বেস ইউজ করতে পারবো না। ক্লিয়ার বিষয়টা? আর দ্বিতীয় কথা হচ্ছে কি, স্ট্রং বেসটা সম্পূর্ণভাবে ইউজড হইতে হবে। সম্পূর্ণভাবে কখন ইউজড হবে? যখন স্ট্রং বেসের পরিমাণটা উইক অ্যাসিড থেকে কম হবে। ক্লিয়ার বিষয়টা? তাহলে ইনডিরেক্ট বাফারে অ্যাসিডিক বাফারের কাহিনী বুঝে গেছিলাম। কারণ আমরা একটা বেসিক বাফারের কাহিনীতে আসি। তো বেসিক বাফার কিরকম? যেমন ধরো NH4OH, ঠিক আছে? এটা এবং NH4Cl, এটা মিলে কি তৈরি করতেছে? বেসিক বাফার তৈরি করতেছে, ঠিক আছে? এখন ওকে তো বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় না, তো ওকে কি করতে হবে? তৈরি করতে হবে। এখন ওকে আমরা কিভাবে তৈরি করতে পারি? এটা হচ্ছে একটা উইক বেস, এই উইক বেসের সাথে আমরা কি করব? একটা স্ট্রং অ্যাসিডের রিঅ্যাকশন দিব। স্ট্রং অ্যাসিডের রিঅ্যাকশন দেওয়ার পরে আমরা তাকে পেয়ে যাব। বুঝা গেছে বিষয়টা? ভেরি গুড। তাহলে ওর সাথে আমরা একটা স্ট্রং অ্যাসিডের রিঅ্যাকশন দিই। স্ট্রং অ্যাসিড কোনটা? স্ট্রং অ্যাসিড হচ্ছে HCl। স্ট্রং অ্যাসিড হচ্ছে কি HCl, ঠিক আছে? স্ট্রং অ্যাসিডের রিঅ্যাকশন দিলাম, রিঅ্যাকশন দিলে কি তৈরি হবে? H2O তৈরি হবে আর NH4Cl তৈরি হবে। বুঝা গেছে বিষয়টা? ক্লিয়ার? ভেরি গুড। এতটুকু বোঝা গেছে? এতটুকু বোঝা গেছে? ভেরি গুড। NH4OH HCl মিলে H2 আর NH4Cl তৈরি করবে। ক্লিয়ার? ভেরি গুড। তো এখন এখানের মধ্যে তোমার বেসিক বাফার কিভাবে তৈরি হয়েছে? একটা উইক বেস আর তার সল্ট মিলে বেসিক বাফার তৈরি করে। ক্লিয়ার বিষয়টা? ভেরি গুড। আসো, এখন এটা হচ্ছে কি স্ট্রং অ্যাসিড। তো এখানে দুইটা জিনিস আছে, দুইটা শর্ত আছে। একটা হচ্ছে যে এটার কাছে কি হইতে হবে?
স্ট্রং হইতে হবে। কেন স্ট্রং হইতে হবে? কারণ এটা উইক হইলে কমপ্লিটলি ইউজ হইতে পারবে না, আর এটা যদি স্ট্রং হয় তাহলেই কি হইতে পারবে, কমপ্লিটলি ইউজ হতে পারবে। বুঝা গেছে বিষয়টা? ভেরি গুড। এখন দেখো, এখন সে স্ট্রং হলেই যে কমপ্লিটলি ইউজড হবে এমনও না, তার কাছে কিন্তু বেজের তুলনায় কম পরিমাণে থাকতে হবে। বুঝা গেছে বিষয়টা? বেজের তুলনায় কম পরিমাণে থাকতে হবে। তাহলে দুইটা শর্ত এখানের মধ্যে, একটা হচ্ছে যে কি, একটা হচ্ছে উইক বেজের সাথে যে অ্যাসিডটাকে নিব ওটার কাছে স্ট্রং হইতে হবে, আর একটা হচ্ছে উইক বেজের তুলনায় তার পরিমাণটা কম হইতে হবে। ক্লিয়ার বিষয়টা? তাহলে ইনডিরেক্ট বাফারও আমরা শেষ করে ফেললাম। বুঝা গেছে? তো ডিরেক্ট বাফার কি? ডিরেক্ট বাফার হচ্ছে আমি দোকানে গেলাম, উইক অ্যাসিড উইক বেসকে নিলাম এবং তাদের সল্টকে আমি কিনে নিলাম, কিনে নিয়ে আমি মিশিয়ে ফেললাম, মিশিয়ে ফেললে আমি ডিরেক্ট বাফার পাবো। এখন সল্ট গুলো রেয়ার হয়, যেহেতু রেয়ার হয় তাই বলে আমার কাছে কি করতে হবে, তাই বলে আমার কাছে তাদেরকে তৈরি করতে হবে স্ট্রং অ্যাসিডের স্ট্রং বেস ইউজ করে। যখন আমরা তাদেরকে তৈরি করবো স্ট্রং অ্যাসিডের স্ট্রং বেস ইউজ করে, তখন এটাকে আমরা বলবো হচ্ছে ইনডিরেক্ট বাফার। Yes. শেষ। বুঝা গেছে? Yes. ভেরি গুড। হ্যাঁ, আসো। বাফার, আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে গা। এরপরে আরেকটা জিনিস, কয়েকটা কেস দিব, ঠিক আছে? কেসগুলো দেখে দেখে তুমি আমাকে বলবা কোনটা বাফার, কোনটা বাফার সলিউশন, কোনটা বাফার সলিউশন না, ঠিক আছে? প্রথমটা দেখো, প্রথমটা হচ্ছে 20 মোল CH3 COOH আর 15 মোল NaOH। এটা কি বাফার দ্রবণ? এটা কি বাফার সলিউশন? শিওর হয়ে বলো। হ্যাঁ, কারণ এটার থেকে এটা কম। আর ওটা স্ট্রং, Yes. ঠিক আছে? Strong base. Yes. বলো দ্বিতীয়টা বাফার সলিউশন হবে? না, কেন? ওইটার মোল থেকে এটার মোল বেশি। এক্স্যাক্টলি। শর্ত হচ্ছে যে কি, স্ট্রং অ্যাসিড হইতে হবে। এই ক্ষেত্রে সরি, স্ট্রং বেজ হইতে হবে। এই ক্ষেত্রে দোনোটাই কি স্ট্রং বেজ। দ্বিতীয় শর্ত কি? দ্বিতীয় শর্ত হচ্ছে তোমার এখানের মধ্যে পরিমাণটা অ্যাসিডের তুলনায় কম হইতে হবে। এখানে পরিমাণটা অ্যাসিডের তুলনায় কম, কিন্তু এখানে পরিমাণটা অ্যাসিডের তুলনায় বেশি। ভেরি গুড। তাহলে তুমি বুঝছো আশা করি। এরপরে এরপরেরটাতে আসো। এরপরেরটা হচ্ছে তোমার 100 ml 0.1 মোল 0.1 মোলার 0.1 মোলার CH3 COOH, ঠিক আছে? এবং 30 ml 0.15 মোলার 0.15 মোলার NaOH। বলো এটা কি হবে বাফার সলিউশন? মাথাও লাগিয়েছে না? And yes, and দেখো, বাফার সলিউশন ডিটেক্ট করা এখন পর্যন্ত তোমাকে মোল নাম্বার দিয়ে শিখেছি, ঠিক আছে? হ্যাঁ, এখন কি আমি মোল নাম্বার আনছি? কারণ আমি মোল নাম্বার আমি ডিরেক্ট কনসেন্ট্রেশন আনছি, এর পাশাপাশি ভলিউম আনছি। কনসেন্ট্রেশন আর ভলিউম আনছি, মোল নাম্বার আনি না। তাহলে এটা কিভাবে পারবো? ঠিক আছে, এটার জন্য ক্যালকুলেটর লাগবে, যেটা নিয়ে আপনি কখনো বসেন না। আসো, ক্যালকুলেটর নিয়ে আসো। হ্যাঁ, আসো। মোল নাম্বার কিভাবে বের করে? কনসেন্ট্রেশনের সাথে ভলিউম মাল্টিপ্লাই করে। তো কনসেন্ট্রেশনের সাথে ভলিউম মাল্টিপ্লাই করে এখানে কত হয় করে দেখো। কনসেন্ট্রেশন হচ্ছে এটা 0.1 মোলার, ভলিউম হচ্ছে 100 ml, মাল্টিপ্লাই করে দেখো কত হয়। এখানে 10 হচ্ছে, ঠিক আছে? আর এখানে মাল্টিপ্লাই করে দেখো কত হয়। 30 ইন্টু 0.15 4.5। 4.5। তো বলো
এখানে 10 মোল, এখানে 4.5 মোল, তাহলে এটা কি হবে? অবশ্যই উইক অ্যাসিড স্ট্রং বেস। তাহলে প্রথম শর্ত পূরণ করে ফেলছে, এটার কাছে স্ট্রং হইতে হবে, প্রথম শর্ত পূরণ হয়ে গেছে। দ্বিতীয় শর্ত হচ্ছে এটার মোল নাম্বারের তুলনায় এটার মোল নাম্বার কম হইতে হবে। এটার মোল নাম্বার কত? এটার মোল নাম্বার হচ্ছে 10 মোল, আর এটার মোল নাম্বার হচ্ছে 4.5 মোল। ঠিক আছে, তাহলে কোনটা কম? NaOH কম। যেহেতু NaOH কম, তাহলে এটা একটা বাফার অবশ্যই হবে। ক্লিয়ার? এখন দেখো, এখন এটা হচ্ছে যে কি বাংলা নিয়ম, ঠিক আছে? এটা হচ্ছে তোমার সাথে এগুলোর সাথে মিলাই করছে, ঠিক আছে? পরীক্ষায় কিন্তু আমরা এগুলোর সাথে মিলাই অঙ্ক করব না। কি বলছি? পরীক্ষায় আমরা এগুলোর সাথে মিলাই অঙ্ক করব না। পরীক্ষায় আমরা একটা অদ্ভুত জিনিস করব, ঠিক আছে? হ্যাঁ, পরীক্ষায় কি করবো আমরা? এই কনসেন্ট্রেশন কি করে দিব? একই করে দিব। কনসেন্ট্রেশন কি করে দিব? একই করে দিব। এই কনসেন্ট্রেশনটাকে কি করে দিব? 1 মোলার করে দিব। এই কনসেন্ট্রেশনটাকে কি করে দিব? 1 মোলার করে দিব। আর কিভাবে করব? ঠিক না? কিভাবে করব? আসো, আমি দিয়ে দিলাম, এইভাবে তো হবে না, ঠিক আছে? তো এটা এখন কিভাবে করব? ভলিউমটাকে চেঞ্জ করে করব। তাহলে এই মুহূর্তে আমাদের ভলিউম কত? এই মুহূর্তে ভলিউম হচ্ছে 100 ml, ঠিক আছে? যেহেতু এটার হিসাব করতেছি, তাই বলে এই বাম দিকেই করি, ঠিক আছে? 100 ml। কনসেন্ট্রেশন কত? 0.1 মোলার, ঠিক আছে? আমি কনসেন্ট্রেশন কত করতে চাচ্ছি? 1 মোলার। কনসেন্ট্রেশন কত করতে চাচ্ছি? 1 মোলার। আর ফাইনাল ভলিউমটা আমার জানা নাই। ক্লিয়ার বিষয়টা? এটা লাভটা কি? হ্যাঁ, করব, বুঝবা তুমি। তো দেখো, আমাদের একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে C1V1 is equals to C2V2। আমার কাছে কি বের করতে হবে? V2 বের করতে হবে। V2 is equals to কি? C1V1 divided by C2। বুঝা গেছে? তো দেখো, তোমার এখানের মধ্যে C1 কত? 0.1। V1 কত? 100। C2 কত? 1। ক্লিয়ার? তাহলে তোমার V2 কত আসতেছে? 10 ml। ঠিক আছে? তাহলে তুমি কি করতে পারো? তুমি এই পুরাটাকে লিখতে পারো 10 ml 1 মোলার। কি লিখতে পারো? 10 ml 1 মোলার। 10 ml 1 মোলার। ঠিক আছে? বুঝা গেছে? এই পুরাটা কিভাবে লিখবে এখন? 10 ml 1 মোলার, 10 ml 1 মোলার, 10 ml 1 মোলার। আসো, এই জায়গায় লিখবা। 10 ml। বাবা, আমি এই কনসেন্ট্রেশনটারে 1 মোলার ধরে ফেলছি। বুঝা গেছে? তো 1 মোলার এটার কনসেন্ট্রেশন যদি 1 মোলার হয়, এটার ভলিউম কত হবে ওটাই বের করছি। তো আমি ওই ভলিউমটা এখানের মধ্যে বসাই দিব। ঠিক আছে? 1 মোলার তো আমি ধরেই নিছি, ঠিক আছে? এটা প্রশ্ন করা যাবে না যে 1 মোলার কেন, আমি ধরে নিছি 1 মোলার। ওকে, বুঝা গেছে? এটাকে লিখতে পারি এখন? ওকে, ভেরি গুড। আর তুমি প্রশ্ন করতে পারো যে ভাইয়া এটা আর এটা কিভাবে একই জিনিস বুঝাইতেছে? ঠিক আছে, দেখো, এই দুইটা জিনিস দিয়ে কি বুঝাচ্ছিল? মোল নাম্বার কত আসতেছিল? 10। কিভাবে বের করছিলা? কনসেন্ট্রেশন ইনটু ভলিউম। তো এখানে কনসেন্ট্রেশন ইনটু ভলিউম করলে 10 মোল আসে, এখানে কনসেন্ট্রেশন ইনটু ভলিউম করো, 10 মোল আসতেছে। ক্লিয়ার? তার মানে কি, এটা যা কথা এটাও তা কথা। বুঝে গেছে বিষয়টা? ক্লিয়ার? ভেরি গুড। এখন দেখো, আমরা এখানে আসবো, ঠিক আছে? এখানে একই কাহিনী করবো আমরা। চল, এখানে একই কাহিনী করি। C1 কত? 0.15 মোলার। C2 কত? আমরা 1 মোলার ধরে নিতেছি, ঠিক আছে? V1 কত? 30 ml। V2 কত? এটাই আমরা বের করব, ঠিক আছে? তাহলে V2 is equals to কি হয়? C1 V1 divided by V2। C1 কত? C1 হচ্ছে আমাদের এখানে 0.15, ঠিক আছে? V1 কত? V1 হচ্ছে আমাদের এখানে 30। V2 কত? V2 হচ্ছে আমার এখানের মধ্যে 1। সরি, V2 কত আমাদের? আচ্ছা না, C2 হবে, সরি, C2। C2 কত হচ্ছে? C2 হচ্ছে 1। তাহলে আমার এখানের মধ্যে কত আসতেছে দেখো? কত? 4.1, সরি 4.5। 4.5 ml, 4.5 ml। তাহলে আমরা এখানের মধ্যে কি লিখতে পারি? তাহলে আমরা এখানের মধ্যে 30 ml এর জায়গায় লিখবো 4.5 ml। 30 ml এর জায়গায় কি লিখবো? 4.5 ml। 4.5 ml। এরপরে কনসেন্ট্রেশন কত লিখবো? 1 মোলার। কনসেন্ট্রেশন কত লিখবো? 1 মোলার। কনসেন্ট্রেশন লিখবো হচ্ছে 1 মোলার। কনসেন্ট্রেশন লিখবো হচ্ছে 1 মোলার। ঠিক আছে? NaOH। ক্লিয়ার বিষয়টা? ভেরি গুড। NaOH। তো এখন তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া এটা আমরা করছি কেন? তো স্যার, এটা আমরা করছি কেন? এটা লাভ কি হয়েছে? ঠিক আছে, দেখো,
তোমার কনসেন্ট্রেশন যখন একই, তোমার এটার কনসেন্ট্রেশন আর এটার কনসেন্ট্রেশন যখন একই, তখন তুমি ভলিউম দেখেই পরিমাণের বিষয়টা জাজ করতে পারবা। যার ভলিউম বেশি তার পরিমাণ বেশি। ঠিক আছে? তো CH3 আর NaOH এর কনসেন্ট্রেশন একই। এখন তুমি তাদের ভলিউম দেখে ডিসাইড করতে পারবা যে কোনটার পরিমাণ কোনটা থেকে বেশি। তাহলে আমরা বুঝতে পারতেছি CH3COOH এর পরিমাণটা NaOH এর থেকে বেশি। যেহেতু CH3COOH এর পরিমাণ NaOH থেকে বেশি, তাই বলে আমাদের এটা একটা অ্যাসিডিক বাফার। বুঝা গেছে? তো পরীক্ষার হলে হিসাবটা এভাবে করতে হবে। আর তোমার এখানে হিসাবে আমি একটা ভুল করছি, ইচ্ছা করে ভুল করছি। সেটা হচ্ছে, দেখো, একটু বোঝার চেষ্টা করো। তোমার 10 মোল না, ঠিক আছে? তোমার এটা কি না? 10 মোল না। তোমার এখানের মধ্যে এটা কিসে দেয়া আছে? ml এ দেয়া আছে না? এটা তোমার কাছে লিটারে নিতে হবে। এরপরে গিয়ে তুমি জানতে পারবে আসলে মোল নাম্বারটা কত। ঠিক আছে? এখন ধরো এটা তোমার এমসিকিউ তে আসছে। কোথায় আসছে? এমসিকিউ তে আসছে। তুমি এটাকে কষ্ট করে লিটারে নিবা, এরপরে গিয়ে এই কাহিনী করবা, দরকার আছে? দরকার নাই তো। ঠিক আছে? দরকার নাই করা। তুমি সুন্দর মতো এটার সাথে এটা মাল্টিপ্লাই করে দিবা, ভলিউমের সাথে কনসেন্ট্রেশন মাল্টিপ্লাই করে দিবা, যেখানে বড় আসে ওটার পরিমাণ বেশি। ঠিক আছে? তাহলে এটা আসলে কত মোল? এটা আসলে কিন্তু 10 মোল না। আসলে কিন্তু কি না? 10 মোল না। বুঝে গেছে বিষয়টা? তাহলে আসলে কত মোল ওই জিনিসটা আমরা একটু লিখে নিই। আমরা তো সব একটা বেরি বেরি বলতে পারছি ওটাই। হ্যাঁ, আমরা আমাদেরটা বের করে ফেলতে পারছি। তাও মানে এটা হচ্ছে যে কি, এমসিকিউর জন্য একটা শর্টকাট আর কি। বুঝো না বিষয়টা? এমসিকিউর জন্য একটা শর্টকাট। হ্যাঁ, এমসিকিউর জন্য একটা শর্টকাট। তো এখানে একটা জিনিস খেয়াল করো। তা আমাদের কাছে এটাকে যদি জানতে চাই যে আসলে এখানে কত মোল আছে, এটার জন্য কি করতে হবে? আমার কাছে এটাকে আগে লিটারে নিতে হবে। এটাকে আগে যদি লিটারে নিই তাহলে এটা হবে 0.1, এটা হচ্ছে 0.1। তাহলে 0.1 ইন্টু 0.1 করো, কত হয়? 0.0 কত হয়? 0.0 0.01 মোল। ঠিক আছে? এরপর এটা কত হয় দেখো। এটা হচ্ছে তোমার 0.03 ইন্টু into 0.15। তাহলে এখানে কত আসতেছে? 0.0045 0.0044। ক্লিয়ার বিষয়টা? তো দেখো, তোমার মূল নাম্বার বের করার জন্য এটাকে কিন্তু কিসে নিতে হবে? মূল নাম্বার বের করার জন্য এটাকে কিন্তু লিটারে নিতে হবে। কিন্তু তোমার কাছে একটা জিনিস যদি আক্কেল বুদ্ধি থাকে, তাহলে তোমার কাছে তুমি এটা লিটারে না নিয়ে এমসিকিউ তে বলে দিতে পারবে এটা বাফার কি না। কিভাবে বলবা? ভলিউমের সাথে কনসেন্ট্রেশনকে সরাসরি মাল্টিপ্লাই করে দিবা, যার মান বেশি আসবে বুঝবা যে তার মূল নাম্বারও বেশি আসবে। ক্লিয়ার বিষয়টা? ভেরি গুড। বুঝা গেছে? ওকে, বিষয়টা পুরো বিষয়টা বুঝছি আমরা। ভেরি গুড। এরপর আসবে যে বাফার দ্রবণের পিএইচ নির্ণয়। এটাই হচ্ছে পুরো চ্যাপ্টারের লাস্ট টপিক। বাফার সলিউশনের পিএইচ পরিবর্তন হয় না, তাহলে তার পিএইচ কিভাবে ডিটারমাইন করব? বাবা, তার তো পিএইচ আছে, পিএইচ পরিবর্তন হইতেছে না। যে ধরো পিএইচ হচ্ছে 4, 4ই থাকতেছে, তো পিএইচ কি আছে না? আছে তো। না, ওটা দিয়ে তো আমরা এটা পারবো না। এটার জন্য আমাদের লাগবে হচ্ছে হ্যান্ডারসন হ্যাসেলব্যাক ইকুয়েশন। ঠিক আছে? নাম কি? হ্যান্ডারসন হ্যাসেলব্যাক ইকুয়েশন। সেটা একজনই কি? আমার কাছে 3-4 জন আছে আর আমার কাছে মনে হয় 3টে ইকুয়েশন। বাংলায় লিখে দিচ্ছি, বানানটা ইংলিশে শিখে নিও। ঠিক আছে? হ্যান্ডারসন হ্যাসেলব্যাক ইকুয়েশন। হ্যাসেলবার্গ লিখছে কেন? এটা হ্যাসেলব্যাক নাকি হ্যাসেলবার্গ? কি হবে স্যার? বিআরজি বার এটা বলে না না না, স্যার, এরকম চাইনিজের নাম আছে এরকম তাই আসছে কি? হ্যাসেলব্যাক। আচ্ছা, চেক করিও তুমি তাও। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে পিএইচ। তো এটা হচ্ছে তোমার অ্যাসিডিক বাফারের জন্য একটা, বেসিক বাফারের জন্য আরেকটা। অ্যাসিডিক বাফারেরটা হচ্ছে পিএইচ ইজ ইকুয়ালস টু পিকেএ প্লাস লগারিদম, উপরে হবে কনসেন্ট্রেশন অফ সল্ট, নিচে হবে কনসেন্ট্রেশন অফ অ্যাসিড। ঠিক আছে? এবার আসো বেসিক বাফারের জন্য। বেসিক বাফার, বেসিক বাফারের জন্য পিএইচ কিরকম হবে?
ওই এটা নিচে রেখে দিছি। pKb প্লাস লগারিদম অফ উপরে কি হবে সল্টের কনসেন্ট্রেশন, নিচে কি হবে বেসের কনসেন্ট্রেশন। ঠিক আছে, ভেরি গুড। আসো এখানের মধ্যে দেখো পিএইচ আবারও আমরা আরেকভাবে বের করতে পারি, সেটা হচ্ছে pKa লগারিদম অফ মোল নাম্বার অফ সল্ট ডিভাইডেড বাই মোল নাম্বার অফ অ্যাসিড। ঠিক আছে, আর যদি বেসিক বাফারের মধ্যে পিএইচ বের করতে চাই তাহলে আমরা আবারও একভাবে বের করতে পারি, সেটা হচ্ছে যে কি মোল নাম্বার অফ সল্ট ডিভাইডেড বাই মোল নাম্বার অফ বিগ বেস। বুঝে গেছে বিষয়টা? ভেরি গুড। তাহলে এখন আমরা ডিরেক্ট অঙ্কের দিকে চলে যাই, ঠিক আছে? অঙ্কের দিকে চলে গেলে আমাদের জন্য ভালো হবে। তো আসো কোয়েশ্চেন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 1 কি দেয়া আছে, বলতেছে যে কি তোমার এখানের মধ্যে একটা সলিউশন আছে, এখানের মধ্যে এরকম একটা বক্স আকারে দেয়া আছে, বক্স দেয়া আছে একটা এরকম। তো বক্সের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে একটা অ্যাসিড আর একটা হচ্ছে একটা বেস। বক্সের ভিতর কি আছে, বক্সের ভিতর দুইটা জিনিস আছে, একটা কি অ্যাসিড আর একটা তার সল্ট, একটা হচ্ছে অ্যাসিড আর একটা তার সল্ট। তাহলে বলো এটা কেমন বাফার? নিচে হবে। এটা কেমন বাফার দেখে বলো, কি বাফার এটা? অ্যাসিড। অ্যাসিডিক বাফার, ঠিক না? অ্যাসিডিক বাফার। এর পরিমাণটা কিরকম দেয়া আছে, 50 ml, 50 ml 2 মোলার, 50 ml 2 মোলার CH3COOH। ক্লিয়ার? প্লাস আর এটার পরিমাণ কিরকম কত দেয়া আছে, এটার পরিমাণ দেয়া আছে 10 ml 1 মোলার, 10 ml 1 মোলার। কি বের করতে বলছে? বের করতে বলছে যে পিএইচ কত হবে। কিভাবে বের করবা? হ্যান্ডারসন হ্যাসেলব্যাক ইকুয়েশন। ঠিক আছে, আসো করি আমরা তাহলে। তো ইকুয়েশনটা কি, পিএইচ ইজ ইকুয়ালস টু, এটা কি অ্যাসিডিক বাফার নাকি বেসিক বাফার? অ্যাসিডিক বাফার। অ্যাসিডিক বাফার হলে সবসময় মাথায় রাখবা যে কে এ দেয়া থাকবে। ঠিক আছে, কে এ দেয়া থাকবে, কে এ দেয়া থাকবে, কে এ 10 ইনভার্স 5, কে কত দেয়া আছে 10 ইনভার্স 5। ঠিক আছে, তাহলে এখানটা হচ্ছে কি পি কে এ, এরপর হচ্ছে প্লাস লগারিদম অফ উপরে কি কনসেন্ট্রেশন অফ সল্ট, নিচে কি কনসেন্ট্রেশন অফ অ্যাসিড। ঠিক আছে, এছাড়া আরো একটা ইকুয়েশন আছে, যেটা হচ্ছে যে কি পিএইচ ইজ ইকুয়ালস টু পিকেএ প্লাস লগারিদম অফ, ঠিক আছে, মোল নাম্বার অফ সল্ট, মোল নাম্বার অফ অ্যাসিড। ক্লিয়ার বিষয়টা? আসো, তো এই 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 মানগুলো আমার কাছে পাইতে হবে, ঠিক না? এই মানগুলো আমার কাছে পাইতে হবে। তো তুমি যদি কনসেন্ট্রেশন বসাতে চাও, কনসেন্ট্রেশন বসাতে চাও তাহলে কিন্তু বিপদে পড়বা। কনসেন্ট্রেশন বসাতে চাইলে কি করবা, বিপদে পড়বা। তো এটা তুমি ফলো করবা না, ফলো করবো হচ্ছে এটা, ফলো করবো কোনটা, এটা ফলো করবা। বুঝা গেছে? তো আসো এটা ফলো করি। তো আমরা যদি মোল নাম্বার বের করতে চাই কনসেন্ট্রেশন থেকে, মোল নাম্বার কনসেন্ট্রেশন থেকে কিভাবে বের করে, কনসেন্ট্রেশন হচ্ছে মোল নাম্বার ডিভাইডেড বাই ভলিউম। তাহলে মোল নাম্বার কি, মোল নাম্বার হচ্ছে কনসেন্ট্রেশন ইনটু ভলিউম। বুঝা গেছে? এখন দেখো এখানে ইউনিট গুলো মাথায় রাখো, এটা এটা কোন ইউনিট, এটা হচ্ছে মোলার। ঠিক আছে, এটা কোন ইউনিটে, এটা হচ্ছে মোল। ঠিক আছে, এটা কোন ইউনিটে, লিটার। বুঝা গেছে? তোমার এখানে কি লিটার দেয়া আছে নাকি এমএল দেয়া আছে? এমএল দেয়া আছে। তাহলে তোমার কাছে দোনোটাই কি করতে হবে, লিটারে নিতে হবে। লিটারে কি হবে না, 10 ইনভার্স 3 দিয়ে নেয়, কিন্তু তাও এই ম্যাথের মধ্যে লিটারে নিতে হয় না। কেন হয় না বলি, আসো আমরা একটু অঙ্কটা লিখি, এই ফর্মুলাটা ফলো করবো, ঠিক না? আসো, তাহলে পিএইচ ইজ ইকুয়ালস টু কি আসতেছে, মাইনাস লগারিদম অফ কে এ, অফ কে এ। পি মানে কি মাইনাস লগারিদম, পি যেখানে মাইনাস লগারিদম সেখানে। ঠিক আছে, তো কে এর মান কত, কে এর মান হচ্ছে 10 ইনভার্স 5, কে এর মান কত 10 ইনভার্স 5। এরপরে কি আসতেছে, এরপরে আসতেছে হচ্ছে প্লাস লগারিদম। ঠিক আছে, উপরে হচ্ছে কি মোল নাম্বার অফ সল্ট, মোল নাম্বার অফ সল্ট কি হবে বাবা,
কনসেন্ট্রেশনের সাথে ভলিউমকে মাল্টিপ্লাই করে, তাহলে কনসেন্ট্রেশন কত সল্টে 1 মোলার, কনসেন্ট্রেশন বলো, সরি সরি। আর ভলিউম কত 10 ml। তো 10 ml কে লিটারে কিভাবে নিবা, এটার সাথে 10 ইনভার্স 3 মাল্টিপ্লাই করো। বুঝা গেছে বিষয়টা? এরপরে দেখো তোমার কাছে কি করতে হবে, অ্যাসিডের মোল নাম্বার দিতে হবে। অ্যাসিডের মোল নাম্বার কত 2। এরপরে কি অ্যাসিডের ভলিউম দিতে হবে। ভলিউম কত 50 ml। এখন ml দিলে হবে না, এটাকে কিসে নিতে হবে, লিটারে নিতে হবে। ml কে লিটারে নিব কিভাবে, 10 ইনভার্স 3 দিয়ে মাল্টিপ্লাই করে। কারণ এই ক্ষেত্রে দেখো তোমার 10 ইনভার্স 3 উপরে নিচে কাটা যাচ্ছে, তো তুমি এক কথা 10 ইনভার্স 3 দেওয়া যা কথা, না দেওয়া তা কথা। বুঝে গেছে? তো তোমার এই ক্ষেত্রের মধ্যে তোমার ml কে লিটারে পরিণত করার কোনো প্রয়োজন নাই। তো যেহেতু নাই, আমরা হুদায় কাজ বাড়াবো না, ঠিক আছে? আমরা হুদায় কি করবো না, কাজ বাড়াবো না। এতটুকুর মধ্যে আমরা সলিউশনটা লেখার চেষ্টা করবো, ঠিক আছে? তাহলে কত আসতেছে দেখি, বলো, ক্যালকুলেট করো। এই ক্যালকুলেশন শুরু করবা করতে হবে, বলো, এখান থেকে ক্যালকুলেশন শুরু করবা, ঠিক আছে? আসো, তাহলে তোমার এখানের মধ্যে কি দেয়া আছে, 10 ডিভাইডেড বাই কত, 2 ইন্টু 50, 2 ইন্টু 50। বুঝা গেছে? এরপর তুমি কি করবা, লক করবা। বুঝা গেছে? এরপর তোমার এখানে কি আছে, 10 ইনভার্স 5 আছে না, 10 ইনভার্স 5। তো 10 ইনভার্স 5 কে মাইনাস লক করলে কত আসতেছে, 5 আসতেছে। তো 5 প্লাস মাইনাস 1, তাহলে 5 প্লাস অ্যান্সার কত আসতেছে, 4 আসতেছে। এখন কিছু বোঝা নাই আমি জানি। না, মোটামুটি বুঝে। বলো দেখি এখান থেকে কিভাবে 5 আসছে, এই জিনিসটা ওই বলো। দিনে মনে হয় 5 এসে যেত, তাই আপনি বলছেন 5 নাকি স্যার? দেখো, লগ হচ্ছে কিসের মতো, মইয়ের মতো। কিসের মতো? ও কি করে, পাওয়ারটাকে সামনে নিয়ে আনে, তো পাওয়ারটাকে সে সামনে নিয়ে আনছে। বুঝা গেছে? তো -5 মাইনাসে মিলে কি তৈরি করছে, 5 তৈরি করছে। তো লগ 10 এর মান কত হয়, লগ 10 এর মান হয় হচ্ছে 1। বুঝা গেছে? আর একটা জিনিস, হ্যাঁ, এটা দেখো, এটা ক্যালকুলেটর ছাড়া কিভাবে করে, এগুলো অ্যাডমিশন, এগুলো কি অ্যাডমিশনের ম্যাথ, এটা ক্যালকুলেটর ছাড়া করা যায়, এটা তোমাদের এইচএসসি তো আসে। তো এতটুকু থেকে 5 আসছে, সেটা বোঝানোর আর দরকার নাই, ঠিক আছে? তুমি এখানে কাটাকাটি করো, এখানে আসবে 10, নিচে আসবে 100। তো 10 বাই 100 করলে কত আসে, 10 বাই 100 করলে তোমার আসে হচ্ছে 0.1, ঠিক আছে? তো তোমার মাথায় রাখতে হবে যে লগের পরে যদি তোমার ডেসিমেল থাকে, আর ডেসিমেলের পরে শুধু 1 আর 0 থাকে, তাহলে ডেসিমেলের পরে যতটা ঘর, ওটাই হবে লগের মান। বুঝে গেছে? তাহলে ডেসিমেলের মান, ডেসিমেলের পরে ঘর কয়টা এখানে, কয়টা ঘর, একটা। তাহলে মান কত হবে, এক। মান কত হবে, 1। লগারিদম যখন তোমার কি হয়, ডেসিমেলে যায়, তখন এটার মান নেগেটিভ হয়, তো -1 ইজ ইকুয়ালস টু 4। বুঝা গেছে? ক্লিয়ার? Yes, পারা যাবে? yes. খুব কঠিন? অ্যাডমিশনে তো বেসিক খুব লাগে, এই ম্যাথগুলো কোনো কোনো কিছু থাকবে না তোমার কাছে হাতে, এগুলা এভাবেই সলভ করতে হবে। ক্যালকুলেটর থাকবে না। এটা কি প্রুফ করতে হবে, মানে ক্যালকুলেটর নাই তো কি স্যার, এত মডার্ন একটা ওয়ার্ড, মানে কি বুঝতে চাচ্ছি এটা কি ক্যালকুলেটর নাই, আমি একটা জিনিস বুঝে যাচ্ছি, 2+2 শেখার দরকার আছে, মোবাইল তো আছে আমার, ক্যালকুলেটর ছাড়া যে করতে পারবে ও সেরা, ও বুয়েট। না, বোর্ডের পরীক্ষা ক্যালকুলেটর আছে, ইঞ্জিনিয়ারিং এক্সামে ক্যালকুলেটর আছে। ক্যালকুলেটর নাই হচ্ছে কি কোথায়, ভার্সিটি, মেডিকেল, এগুলাতে। না তাহলে আমি ক্যালকুলেটর পাচ্ছি স্যার, কেমনে তুমি, ইঞ্জিনিয়ারিং গেলে দিও। তুমি ইঞ্জিনিয়ারিং এ টিকবা, কোনো গ্যারান্টি আছে? বুঝলাম, আমি তো মেডিকেলে দিতে পারবো না। তো তুমি তো ভার্সিটিতে দিবা না, সবচেয়ে বেশি সিট তো ভার্সিটিতে। আসলে এটা বুঝে গেছে অ্যাডমিশন গুলো, হ্যাঁ, বুঝি না। কেন বুঝো না? আচ্ছা আসো, আরেকটাতে আসো। আচ্ছা আসো, তোমাদের রেজাল্ট কখন দিবে, হাফ হ্যাঁ ইয়ারলি? স্যার, 24 তারিখ। আমার আব্বু থেকে আমার দোয়া খাইতে হবে ওইদিন। তোমাদের জন্য দোয়া খাইতে হয়। আমার কথা বলতে গেলে বলবে যে আমার কথা, হ্যাঁ, আমার কথা বলবে, কি বলবে? ওরা টাল টাল দিতে উঠলে মায়ের, কিছু হইলে আমাকে বলবে।
এর আগে হয়েছে স্যার এসিড হয়েছে এসিড একটা অ্যারাউন্ড টেস্টার আমি প্রত্যেকটা পরীক্ষা ফেল করছি বাস তাহলে আমার মান সম্মান সব যাইতেছে যাও দেখো একটা একাডেমিক কমিটি নয়তো আমি আমার উপরে আচ্ছা ঠিক আছে কথা না বলি এখানে কি বের করতে বলছে পিএইচ ডিটারমাইন পিএইচ এটা যেহেতু তোমার অ্যাসিডিক ব্যাপার অবশ্যই অবশ্যই কি দেয়া থাকবে কে এ দেয়া থাকবে অ্যাসিডিক ব্যাপার আচ্ছা এসিডিক স্যার হ্যাঁ আমাদের কাছে একটা এসিডিক হ্যাঁ স্যার বেশ দেখা শেষ করে বলুন 120 গ্রাম অ্যাসিডিক 120 গ্রাম দিছে এবার এটা করো ও তো স্যার আমার পিএইচ কিভাবে বের করবা বুঝার বিষয় আছে বুঝার বিষয় আছে বুঝার বিষয় না থাকলে দিতাম উপরে কি হবে মোল নাম্বার অফ সল্ট নিচে কি হবে মোল নাম্বার অফ অ্যাসিড ঠিক আছে আচ্ছা মোল নাম্বার অফ সল্ট বের করো মোল নাম্বার অফ সল্ট কি হবে কনসেন্ট্রেশনের সাথে কাকে মাল্টিপ্লাই করবা কনসেন্ট্রেশনের সাথে ভলিউমকে মাল্টিপ্লাই করবা ভলিউমটাকে তুমি কিসে রাখতে পারবা না মিলিলিটারে রাখতে পারবা না এটাকে লিটারে রাখার জন্য কি করতে হবে 10 ইনভার্স 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিবা ঠিক আছে তোমার এখানে থাকবে 0.1 এখানে থাকবে 20 আসতেছে হচ্ছে কত 2 মোল কত আসতেছে 2 মোল পারবে এরকম করে ক্যালকুলেটর ইউজ করা ছাড়া করতে পারবা মাল্টিপ্লাই করে 2 মল এসে গেছে যে ও বাপরে 2 মোল এখন আসো তাহলে তুমি এটা কি পাই গেছো গা তুমি এটা পাইছো হচ্ছে সল্টের পরিমাণটা ঠিক আছে এটা কিসের এটা মোল নাম্বার অফ সল্ট এখন কি লাগবে মোল নাম্বার অফ অ্যাসিড লাগবে তো মোল নাম্বার অফ অ্যাসিড কিভাবে পাবা W বাই M ঠিক আছে W কি যে পরিমাণ অ্যাসিড তোমাকে দেয়া আছে যেটা হচ্ছে 120 গ্রাম আর M কি M হচ্ছে মলিকুলার মাস M কি মলিকুলার মাস তো মলিকুলার মাস কিভাবে বের করে বলো এখানে কার্বন কয়টা ইন টোটাল কার্বন পুরো দুইটা দুইটা হুম হাইড্রোজেন কয়টা ইন টোটাল চারটা অক্সিজেন কয়টা ইন টোটাল দুইটা ঠিক আছে তাহলে একটা কার্বনের ভর কত 12 12 14 একটা কার্বনের ভর হচ্ছে 12 দুইটা কার্বনের জন্য আসবে হচ্ছে 24 তো আমরা এভাবে লিখলাম 12 গুণ 2 একটা হাইড্রোজেনের 1 তাহলে চারটা হাইড্রোজেনের 4 ঠিক আছে একটা অক্সিজেনের কত 16 তাহলে দুইটা অক্সিজেনের 32 তো সহজ হওয়ার জন্য আমি 16 গুণ 2 এভাবে লিখলাম ওকে তো তোমার এখানের মধ্যে কত আসতেছে দেখো উপর আসতেছে হচ্ছে 120 নিচে আসতেছে হচ্ছে 24 28 28 এর সাথে 2 যোগ করলে 30 60 ঠিক আছে তাহলে তোমার এখানেও কত মোল আসতেছে তোমার এখানেও 2 মোল আসতেছে কত মোল আসতেছে 2 মোল আসতেছে তো তোমার এখানের মধ্যে pH is equals to pKa এরপরে log আসবে হচ্ছে কত log এখানে আসবে হচ্ছে 1 বুঝে গেছে কারণ 2/2 আসতেছে ক্লিয়ার log 1 তো log 1 এর ভ্যালু কত দেখি বলো তো 0 log 1 এর ভ্যালু কত 0 হয় log 1 এর ভ্যালু কত 0 হয় এটা pKa তো তার মানে তোমার এখানে pH pKa এর সমান তো যখন তোমার pH pKa এর সমান হবে তখন বুঝবা যে এটা একটা আইডিয়াল বাফার এটা কি একটা আইডিয়াল বাফার তারপর তাই বলে কি pH আর বের করতে হবে না অবশ্যই অবশ্যই বের করতে হবে 10 ইনভার্স 5 তো তাহলে pH কত আসতেছে 5 আসতেছে বুঝে গেছে বিষয়টা খুব ইজি কিন্তু এগুলো কঠিন না একদম ইজি ইজি ম্যাথ হাই রে চ্যাপ্টারটা শেষ হয়ে গেল গা এরপরে আসো এরপরে আরেকটাতে যাই আমরা আচ্ছা এক কাজ করি ডিরেক্টলি বেসে যাই আরেকগুলো সবগুলো সেম ঠিক আছে মানে বেসিক বাফারে চলে যায় বেসিক বাফার তো বেসিক বাফার এখানের মধ্যে আচ্ছা তোমাকে যে আমি এতক্ষণ ধরে পড়াইছি তোমার কি একবারও মাথার মধ্যে প্রশ্ন আসছে যে স্যার এইসব ম্যাথ করতে গিয়ে আনতেছে বা কি বা তোমার কি মনে হয়েছে তোমার এটা জানার প্রয়োজন আছে কোনো আমার এক স্টুডেন্ট আছে ওকে আমি কিছু পড়াইলে ও আমাকে বলে স্যার আপনি এই ম্যাথ গুলো কিসের ভিত্তিতে সিলেক্ট করছেন আমি মানে এটা তালাল না আমার না আমি তালাল স্টাইলে বলছি না একটু ওই কথা না বলো না না তালাল তালাল আমার অনেক ফেভারিট একটা student। তালাল এরকম না তালাল হচ্ছে এন্টায়ারলি মানে ট্রাস্ট করে হিট ওর প্রসেসটাকে ট্রাস্ট করে কেন এবার জিজ্ঞেস করবো কোশ্চেন না আমার কি আসবে স্যার দিচ্ছে করবো স্টুডেন্ট এই প্রশ্ন জিজ্ঞেস করতো ভাই রে মাথা টাথা সব খারাপ হয়ে গেছে গা 30 ml 0.3 molar 30 ml 0.3 molar NH4 Cl
এরপরে NH4OH কি পরিমাণ দিছে এখানে, এরপরে NH4OH দিছে এখানের মধ্যে তোমার NH4OH দিছে এখানে 50 ml 0.2 মোলার, 50 ml 0.2 মোলার, 50 ml 0.2 মোলার NH4OH। কি বের করতে বলছে? ডিটারমাইন পিএইচ। কিভাবে ডিটারমাইন করবো বলো? এটা অ্যাসিডিক বাফার নাকি বেসিক বাফার? যেহেতু বেসিক বাফার তাই বলে কেবি দেয়া থাকবে, কেবি কে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ বেস। ঠিক আছে, কেবি কত দিছে এখানে বাবা? কেবি কত? 4.74। ঠিক আছে, ভেরি গুড। আসো, কেবি দিয়ে দিছে, তাহলে আমরা পিএইচ বের করব। পিএইচ কিভাবে বের করব? পিকেবি, পিকেবি প্লাস লগারিদম অফ মোল নাম্বার অফ সল্ট ডিভাইডেড বাই মোল নাম্বার অফ বেস। ক্লিয়ার বিষয়টা? বুঝা গেছে বিষয়টা? ভেরি গুড। আসো, তাহলে পিকেবি মানে কি? মাইনাস লগারিদম অফ কেবি, কেবি কত? 4.74। ঠিক আছে, প্লাস লগারিদম অফ মোল নাম্বার অফ সল্ট। মোল নাম্বার অফ সল্ট কিভাবে পাবো? মোল নাম্বার অফ সল্ট পাবো তার ভলিউমের সাথে তার কনসেন্ট্রেশনকে মাল্টিপ্লাই। তো কনসেন্ট্রেশন লিখলাম, ভলিউম লিখলাম। ভলিউমকে মিলিলিটার থেকে লিটারে নেওয়া উচিত, কিন্তু আমরা এখানে করবো না, কারণ উপরেও টেন ইনভার্স আসবে, নিচেও টেন ইনভার্স আসবে, কাড়াকাড়ি চলে যাবে। তো আমরা নিচেও কি করবো? কনসেন্ট্রেশনের সাথে ভলিউমকে মাল্টিপ্লাই করব। বুঝা গেছে বিষয়টা? ভেরি গুড। এরপরে তোমার এখানের মধ্যে যা আসবে তাই হচ্ছে তোমার পিএইচ, যা আসবে তাই হচ্ছে তোমার পিএইচ। তাহলে আমরা একটু হিসাবটা করি। 0.3 ইন্টু 30, ঠিক আছে, ডিভাইডেড বাই 0.2 ইন্টু 50, ঠিক আছে, এরপরে লগ অ্যান্সার। এরপরে হচ্ছে তোমার এখানের মধ্যে মাইনাস লগ 4.74 মাইনাস, সরি মাইনাস না প্লাস, প্লাস অ্যান্সার তোমার এখানে আসতেছে মাইনাস 0.72 আসতেছে। কিনা আমার কোনো ভুল হয়েছে কিনা? ও আচ্ছা, ভুল হয়েছে। কেন ভুল হয়েছে জানো? কারণ আমার এখানের মধ্যে কেবি দেয় না, আমার এখানে সরাসরি পি কেবি দেয়া আছে। বুঝে গেছে? কি দেয়া আছে? সরাসরি পি কেবি সরাসরি দেয়া আছে। এখন পি কেবি যে সরাসরি দেয়া থাকবে এটা আমি আশা করি না। ঠিক আছে, আমিও চিন্তা করতেছি পি কেবি এরকম করে কেন দেয়া আছে। তাহলে পি কেবির মানটা 4.75, 4.74। ঠিক আছে, তাহলে আমার 300 এখানে কত থাকতেছে একটু দেখি। না না না, 0.3 ইন্টু 30 ডিভাইডেড বাই 0.2 ইন্টু 50, logarithm of answer 4.74 plus answer 4.7, 4.7 কত আসতেছে? 4.7 আসতেছে। ঠিক আছে, 4.7 আসতেছে। এখন তোমাকে আমি একটা ফর্মুলা ভুল পড়াই ফেলছি। যেহেতু ফর্মুলা ভুল পড়াইছি সেহেতু আমি দেখি ফর্মুলা কই লিখছি। হ্যাঁ, সেই লেভেলের ভুল, সেই লেভেলের ভুল, সবখানে ভুল করছি। এটা পিওএইচ, ঠিক আছে, বেসিকের জন্য পিও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পিওএইচ বেসিকের জন্য কি হবে? পিও আচ্ছা, পিওএইচ হবে। কি হবে? আমার লাগছে মনে হয়েছে। পিওএইচ। ক্লিয়ার? Yes. তাহলে আমার এখানে তো বেসিক একটা পড়া নেই, ওইটাই তো প্রথম বেসিক পড়ছে, ঠিক না? পিএইচটাকে কাটো, হিসাবটাকে একটু এদিক করো। তাহলে পিওএইচ বের করতে বলছে নাকি পিএইচ বের করতে বলছে? পিএইচ বের করতে বলছি। পিওএইচ বের করতে বলছে না পিএইচ বের করতে বলছে? পিএইচ পিএইচ বের করতে বলছে। কিভাবে বের করো পিওএইচ থেকে পিএইচ? দিয়ে ওটা দিয়ে বলতে ওইটা ওটা দিয়ে। এইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু 14। ভেরি গুড। তাহলে পিএইচ ইজ ইকুয়ালস টু কত আসতেছে? পিএইচ ইকুয়াল 14 মাইনাস পিওএইচ, যেটা হচ্ছে 4.7, যা আসবে তা। বুঝে গেছে বিষয়টা? ভেরি 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 গুড। আসো, আরো বাকি আছে।
কোয়েশ্চেন নাম্বার 3, কোয়েশ্চেন নাম্বার 4। আজকে এই চ্যাপ্টার থেকে এমন কিছু রাখবো না যা মানে টেস্ট পেপারে গিয়ে তোমার নতুন লাগতে পারে, সবগুলো শেষ করে দিব। তো দেখো, এরকম 3টা কন্টেইনার দেওয়া থাকবে তোমাকে, ঠিক আছে? মাঝখানে মাঝখানে আরো থাকবে, মানে এটার সাথে এটা কি করা হয়েছে, যোগ করা হয়েছে, এই তোমাটা যোগ করে এটা তৈরি করা হয়েছে, ঠিক আছে? এখানের মধ্যে কি আছে? এখানের মধ্যে আছে হচ্ছে ধরো তোমার 100 ml 0.1 মোলার CH3COOH, 100 ml 0.1 মোলার CH3COOH, CH3COOH, ক্লিয়ার? এখানে কি আছে? 30 ml 0.1 মোলার, 30 ml 0.1 মোলার। এরপরে কি আছে? NaOH, এরপরে কি আছে? NaOH। এটা তো করছিলাম। বললে তাহলে তুমি কলম আনো করে দাও। করে দাও। সেখানে পার্থক্য কোথায় আছে? ইজিলি তো বের করা যাবে। ওটার সাথে এটা মাটি এটা কি সল্ট? এটা কি সল্ট? উইক বেস আর তার সল্ট দিছে, সরি উইক অ্যাসিড আর তার সল্ট দিছে। হ্যাঁ, বুঝতে পারছেন দেখি। তাহলে CH3COOH কার সাথে রিঅ্যাক্ট করবে? NaOH এর সাথে রিঅ্যাক্ট করবে। এই রিঅ্যাকশন কই হচ্ছে? এখানে হচ্ছে রিঅ্যাকশনটা, বুঝা গেছে? কি তৈরি করতেছে? CH3COO তৈরি করতেছে। এর পাশাপাশি আরেকটা জিনিস তৈরি করবে, ওটা কি? ওয়াটার। কি তৈরি করবে? ওয়াটার, কারণ এটা হচ্ছে অ্যাসিড, এটা হচ্ছে বেস। অ্যাসিড আর বেস রিঅ্যাক্ট করে সল্ট তৈরি করে আর ওয়াটার তৈরি করে, ঠিক আছে? এবার আসো, এটা যে বাফার, কিভাবে বুঝবো? এটা আর এটার রিমেইনিং থাকলে এটা বাফার হবে, যদি এটা থেকে যায় তাহলে এটা বাফার হবে না। বুঝা গেছে বিষয়টা? ভেরি গুড। তাহলে এটা কি ইনডিরেক্ট বাফার না? ইনডিরেক্ট বাফারের গল্প এটা, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখন কি করব? দোনোটার কনসেন্ট্রেশন কি সমান না? তাহলে দোনোটার কনসেন্ট্রেশন কি 1 মোলার করার দরকার পড়ছে? আর দরকার নাই। তো দোনোটার কনসেন্ট্রেশন যেহেতু সমান, তাহলে আমরা পরিমাণ দেখে বুঝে যাইতে পারবো যে কোনটা বেশি কোনটা কম। তাহলে তোমার শুরুর মধ্যে কি, এটা 100 ml, এভাবে লিখো, কনসেন্ট্রেশন লিখারই দরকার নেই। শুরুতে এটা 100 ml, এটা কত ml? 30 ml। এটা কত? 30 ml। এটা কত? 30 ml, ঠিক আছে? দেখো, কনসেন্ট্রেশন যখন একই, ভালো করে শোনো, এটা কিভাবে পড়ি আমরা? 1 মোল CH3COOH 1 মোল NaOH এর সাথে রিঅ্যাক্ট করে 1 মোল CH3COONA 1 মোল H2O তৈরি করে, এভাবে আমরা পড়ি। যখন কনসেন্ট্রেশন একই হবে দোনোটার, যখন কনসেন্ট্রেশন দোনোটা রিঅ্যাকট্যান্টের একই হবে, তখন আমরা বলতে পারি 1 মোল এটা 1 মোল এটার সাথে রিঅ্যাক্ট করে 1 মোল এটা আর 1 মোল এটা তৈরি করবে। বুঝে গেছে বিষয়টা? সরি, ভুল বলছি। এই রিঅ্যাকশনটা দিয়ে আমরা কি বুঝি? 1 মোল CH3COOH 1 মোল NaOH এর সাথে রিঅ্যাক্ট করে 1 মোল CH3COONA আর 1 মোল H2O তৈরি করে। যখন দোনোটার কনসেন্ট্রেশন একই হবে, যখন রিঅ্যাকট্যান্ট গুলোর কনসেন্ট্রেশন একই হবে, তখন আমরা বলতে পারি 1 ml CH3COOH 1 ml NaOH এর সাথে রিঅ্যাক্ট করে
1 ml CH3 ডাবল Na 1 ml H2O তৈরি করবে, ঠিক আছে? তাহলে তোমার এখানের মধ্যে 100 ml কত ml এর সাথে রিঅ্যাক্ট করবে? 30 ml এর সাথে রিঅ্যাক্ট করবে, তাহলে তোমার এখানের মধ্যে 70 ml পরে থাকবে, এখানে 0 ml পরে থাকবে। ক্লিয়ার? এখানে কত তৈরি হবে? 70 ml তৈরি হবে, এখানেও কত তৈরি হবে? 70 ml তৈরি হবে। কোসো 30 ml রিঅ্যাক্ট করে 70 ml তৈরি হয়, 30 ml রিঅ্যাক্ট করে 30 ml তৈরি হবে। বুঝা গেছে? ক্লিয়ার? আমি যে ভুলটা সবাই করে ওই ভুলটা আগেই করে দিছি, তুমি করো নাই কি? আচ্ছা তুমি না বলে দিছো, তাহলে তো ভালো, তাহলে তো সুখবর। আমি তো ইচ্ছা করে করছি ভুলটা। ওকে, তুমি না বলছো যে আমি শুনিও নাই আসলে। ওটা দিয়ে তো হবে না, এরকম এরকম বললে তো হবে না। তুমি যদি মনে মনে বলো তাহলে হবে? আসো। আর আমি তো তোমার মাথার দিকে তাকাই নাই যে তুমি কি বলতেছো। আচ্ছা আসো, পড়ার দিকে যাই আমরা। ঠিক আছে এতটুকু? ভেরি গুড। তখন তোমার কাছে কি বের করতে হবে? পিএইচ বের করতে হবে। তাহলে পিএইচ বের করো। যখন এটা 0.1 মোল, এটাও 0, যখন এটার কনসেন্ট্রেশন 0.1 মোলার, এটার কনসেন্ট্রেশনও 0.1 মোলার, তাইলে এটারও কনসেন্ট্রেশন 0.1 মোলার হবে, এটারও কনসেন্ট্রেশন 0.1 মোলার হবে। একটা হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলেন। আসলে আপনি আমার আগের বাসায় নেট লাগাইছিলেন, আমি ওই বাসায় থাকি না আজকে 2-2.5 মাস। আমি ওই বাসা ছাড়ছি হচ্ছে জানুয়ারি মাসে, আমি ওই বাসায় থাকি না তো এখন। ওই বাসায় অন্য অন্য ওই বাসায় কমপ্লেন, এখন ওটা তো আমি বলতে পারি না, আমি তো ওই বাসায় থাকি না। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে ঠিক আছে, এতটুকু ভেরি গুড। আর আমার কাছে কি করতে হবে? পিএইচ বের করতে হবে। এটা কি? অ্যাসিডিক বাফার, পিকে। এরপর কি হবে? লগ অ্যান্ড সল্ট। এরপর কি হবে? অ্যান অ্যাসিড। ওয়ালাইকুম আসসালাম। তো দেখো, পিকে মানে কি? মাইনাস লগারিদম অফ কে। কত দিছে তোমাকে এখানে? 1.8 ইন্টু 10 ইনভার্স 5। এই কে এর মানটা দেখবে, এই কে এর মানটা যখন দেখবে মনে করবে যে কি এটা বোর্ড কোয়েশ্চেন, বোর্ডের মধ্যে বারবার এই মানটা ইউজ করে। লগ অ্যান্ড সল্ট, অ্যান্ড সল্ট, ঠিক আছে? মোল নাম্বার অফ সল্ট কিভাবে বের করতে, কিভাবে বের করবো? সল্টের কনসেন্ট্রেশন ইনটু, সল্টের কনসেন্ট্রেশন ইনটু তার ভলিউম। তো সল্টের কনসেন্ট্রেশন কত? 0.1। সল্টের কনসেন্ট্রেশন কত? 0.1। এটার কনসেন্ট্রেশন 0.1, এটার কনসেন্ট্রেশন 0.1, তাইলে ওরও 0.1, ওরও 0.1। বুঝে গেছে বিষয়টা? তাহলে সল্টের কনসেন্ট্রেশন কত? 0.1। সল্টের ভলিউম কত? 30 ml, ঠিক আছে? এবার আসো এসিডের বেলায়। এসিডের কনসেন্ট্রেশন কত? 0.1 মোলার। এসিডের ভলিউম কত? এসিডের ভলিউম কত? 100। হ্যাঁ, এটা তো স্যার কি বের করতেছি? কার পিএইচ বের করতেছি? বাফারের পিএইচ। স্যার এটা কি বাফার? তো বাফার না। বাফার হওয়ার জন্য ও থাকতে পারবে আর ও থাকতে পারবে, ঠিক আছে? এখন এখানে তো ও তো জিরো, ও জিরো, কারণ এটা ইনিশিয়াল। ইনিশিয়ালে তো তোমার প্রোডাক্ট তৈরি হয় না, ঠিক না? তাহলে তোমার এই সময় এটাকে কি বাফার বলা যায়? এটাকে বাফার বলা যায় না, বাফার তৈরি হয়েছে এখানে। তো এখানের মধ্যে কি তোমার এটা এটা থাকতে পারবে? পারবে না। তোমার ও থাকবে এবং ও থাকবে, ঠিক আছে? ভেরি গুড। তোমার কাছে এটা কিন্তু এখানের মধ্যে লিখে রাখতে হবে, ঠিক আছে? Due to presence of CH3COOH and CH3COONA in the solution, the above mentioned mixture can be defined as a acidic buffer অথবা can be termed as an acidic buffer অথবা can be said to be an acidic buffer। তাহলে তোমার এখানের মধ্যে অ্যাসিডের ভলিউম কত? এই বলো। এসিডের ভলিউম এখন হচ্ছে যে 70, ঠিক আছে? মিলিলিটার গুলো কি লিটারে নেওয়ার প্রয়োজন আছে? কাটাকাটি করা তো উচিত, কিন্তু করার দরকার নাই, কারণ দিন শেষে এদিকেও 10 ইনভার্স 3 থাকবে, এদিকেও 10 ইনভার্স 3 থাকবে, উপরে নিচে কাটাকাটি যাবে। ক্লিয়ার বিষয়টা? আমার আসলে মনে হয় 30 ডিভাইড বাই 0.1 multiply 70
0.44 0.44 আসছে 0.42 আল্লাহ 0.42 আসছে সমস্যা নাই দেখা যাক 3 ডিভাইডেড বাই 7 হ্যাঁ লগ অ্যানসার আচ্ছা আমি লগ দিই নেই আমি কি করতে পারি হ্যাঁ পুরোটা করি আল্লাহ আমি শুধু এটা করছি ইনটু 10 ইনভার্স 5 প্লাস অ্যানসার 4.37 তো পিএইচ কত 4.37 4.37 ঠিক আছে কি তারপর বহুত বাকি কি বলতে শেষ হ্যাঁ আমার সারা গেছে বুঝলা এত এত ভালো করতে হইতো না নসিব খারাপ আর কি তোমাদের করতাম আসো আরেকটা করি আমরা হুম মাত্র 4টা কোয়েশ্চেন করলাম এত সময় চলে যাচ্ছে বুঝলেন টার্গেট কয়টা তার নাম্বারিং করা নেই আমি এক একটা নাম্বার এক একটা কোয়েশ্চেন নাম্বার 5 কোয়েশ্চেন নাম্বার 5 কি দেয়া আছে একটু দেখি আমরা আমাদের এখানের মধ্যে দেয়া আছে হ্যাঁ আগেরটা কি করছে অ্যাসিডিক ব্যাপার ছিল না আগেরটা তাহলে এখন একটা বেসিক ব্যাপারে যাই ঠিক আছে আচ্ছা ধরো তোমাকে এখানের মধ্যে অ্যাসিড দেওয়া নাই বেসও মানে অ্যাসিড দেয়া আছে বেস দেয়া আছে ঠিক আছে যেমন ধরো তোমার এটা অ্যাসিডের জায়গায় ধরো দেয়া আছে এইচ এ বেসের জায়গায় ধরো দেয়া আছে বিওএইচ বি বিওএইচ অ্যাসিডের জায়গায় এখানে অ্যাসিডের জায়গায় কি দেয়া থাকতে পারে অ্যাসিডের জায়গায় দেয়া থাকতে পারে এইচ এ বেসের জায়গায় দেয়া থাকতে পারে বিওএইচ তুমি কিভাবে বুঝবা এটা অ্যাসিডিক বাফার নাকি বেসিক বাফার এটা দেখে যদি কে এ দেয়া থাকে তাহলে অ্যাসিডিক বাফার যদি কে বি দেয়া থাকে তাহলে বেসিক বাফার বুঝা গেছে বিষয়টা ভেরি গুড এটার জন্য আমি আলাদা করে একটা অঙ্ক দেখাইলাম না তোমাকে জাস্ট মুখে বলে দিলাম ঠিক আছে মাথায় থাকবে হয়তো অঙ্কগুলো পিডিএফটাই মেসেজ যদি মানে বাংলা লেখা তো ওকে কেমনে করার নাই করার নাই আমার বন্ধুদের এখানে বাংলা রিডিং করতে পারবে না বাংলা যেতে হবে তুমি পারো আমি মোটামুটি পারছি এবার স্যার সবগুলো সাবজেক্ট থেকে বাংলাটাতেই টেস্টে আছে তুমি মাশাআল্লাহ তোমাদের ক্লাস টিচার তো অনেক ভালো তোমার তো ইংলিশও ভালো থাকার কথা ইংলিশ মানে উনি আমরা কোয়েশ্চেন বাল করে যেটা বলে স্যার এটাই আসছে কি বলো সত্যি হ্যাঁ এত ভালো হয়ে গেছে যে এস ম্যাডাম অবশ্যই মনে হয় স্যার এটা তোমরা গাধা এই কারণে তোমাদের সাথে আশা করিনি দেখো ওনার ওনার পড়া করার জন্য ওনার ক্লাসে কান একদম খাড়া রাখতে হবে বুঝছো বিষয়টা উনি তোমারে সহজ সহজ জিনিস দিবে না কিন্তু ওনার ক্লাসের ভিতর থেকে জিনিস দিবে বুঝছো বিষয়টা সহজটা দিবে না কিন্তু পরীক্ষার মধ্যে এটা মনে থাকে না আমি ওনার হোম ব্যাচে পড়ছিলাম হোম ব্যাচ না অনলাইন ব্যাচে করোনায় মনে হয় ও বাবা তেমনি পড়ায় না আচ্ছা আসো পড়ি না স্যার নাই কোনো ব্যাচ পড়ে না আসো কি বের করতে বলছে পিএইচ ডিটারমাইন পিএইচ কি দেয়া আছে কেবি 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 স্যার এটা পিওএইচ হলো আচ্ছা পিএইচ ডিরেক্ট পি কেবি দিয়ে রাখছে এবারও 4.74 ঠিক আছে তাহলে এখন কি করবা কনসেন্ট্রেশন কি মিলতেছে মিলতেছে তাহলে NH4OH কনসেন্ট্রেশন যেহেতু মিলতেছে কনসেন্ট্রেশনকে আবার গায়ের জোরে মিলানোর কোনো প্রয়োজন নাই ঠিক আছে যদি না মিলে তাহলে মিলাইতে হবে তাহলে তোমার এখানে কি আসবে NH4Cl এখানে কি আসবে
H2O। ক্লিয়ার বিষয়টা? তো ইনিশিয়ালি অথবা যখন টাইম ইজ ইকুয়ালস টু 0, বা এখানে এত কিছু দিতে হবে না, তোমার কাছে জাস্ট 100 দিতে হবে। এখানের মধ্যে 100 ml দাও, তোমার এখানের মধ্যে তুমি 50 ml দাও, তোমার এখানের মধ্যে তুমি 0 ml দাও, এখানেও তুমি 0 ml দাও। মানে এটা হচ্ছে রিঅ্যাকশনের শুরুতে, এটা টিচার নিজ দায়িত্ব বুঝে নিবে। এখানে 50 ml বাকি থাকবে, 50 ml এর সাথে রিঅ্যাক্ট করে এখানে কত ml বাকি থাকবে, 0 ml বাকি থাকবে। এখানে কত ml তৈরি হবে, 50 ml তৈরি হবে, এখানে 50 ml তৈরি হবে। বুঝে গেছে? এখন বলো এটা 50 বলে এটা 50, ঠিক না? না, 50 ml রিঅ্যাক্ট করছে বলে 50। দিব কি এখানে? তো তোমার এখানে এটা তত ml, এটা তত ml হবে যে, বুঝছো বিষয়টা? ধরো তোমার এখানে 120 ml থাকতো, হ্যাঁ তাহলে তোমার এখানে 70 ml থাকতো, হ্যাঁ এখানে 50, এখানে 50। বুঝে গেছে? তোমার স্ট্রং অ্যাসিড বা স্ট্রং বেস যে পরিমাণ আছে সেই পরিমাণই হবে এই জায়গাতে। তাই ওটা আচ্ছা 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 ওইটা গেছে গা তো হ্যাঁ, মানে এখানে এখানে হচ্ছে মূলত 100 মাইনাস 50 ml, তাই বলে 50 ml। বুঝে গেছে বিষয়টা? ভেরি গুড, বুঝে গেছে? আচ্ছা, এরপরে এরপরে আসো। এরপর আমরা কি বের করবো এখানে? পিএইচ বের করবো, কিন্তু কিভাবে বের করবো? পিএইচ প্লাস পিএইচ বের করার জন্য আগে পিওএইচ বের করতে হবে, কারণ এটা কি বেসিক বাফার, ঠিক আছে? পিকেবি প্লাস লগারিদম অফ এন সল্ট এন বেস, ঠিক আছে? পিকেবি কত? 4.74 লগ এন সল্ট কত? মোল নাম্বার অফ সল্ট কিভাবে বের করবো? কনসেন্ট্রেশনের সাথে ভলিউমকে মাল্টিপ্লাই করে, কনসেন্ট্রেশনের সাথে ভলিউমকে মাল্টিপ্লাই করে। তো তোমার এখানে ভলিউম কত? ভলিউম হচ্ছে তোমার কনসেন্ট্রেশন কত? 0.1। কনসেন্ট্রেশন কত? 0.1। ভলিউম কত? ভলিউম হচ্ছে তোমার দাঁড়া একটা জিনিস দাঁড়া, এটা কেন করছে? কনসেন্ট্রেশন তো একই, আবার 1 মোলার কেন করছে ওরা? আচ্ছা দাঁড়াও, তবে দেখি অ্যান্সার মিলতেছে কিনা। অ্যান্সার মিললে তাহলে তো আর কোনো প্যারা নেই। কোন আগেরটাতে দেখি। অ্যান্সার মিলতেছে, ওরা মনে হয় করছে আর কিচ্ছু অ্যান্সার মিলতেছে, অ্যান্সার মিলবে, কনফার্ম মিলবে অ্যান্সার। ওরা হুদাই করছে যে কাজটা। এটা হচ্ছে যে এক এক স্যারের এক এক কেরামতি আর কি, বুঝো নাই? হ্যাঁ, এটা করার দরকার নাই, হুদাই হুদাই জিনিসটা করার দরকার নেই। তো আসো আমরা এখানে করি তাহলে 0.1 ইন্টু কত? 0.1 ইন্টু 50। এরপরে বলো সল্ট বেসেরটা কত হবে? 0.1 ইন্টু 50। ক্লিয়ার বিষয়টা? ভেরি গুড। তাহলে তোমার এখানের মধ্যে কত আসবে? 300, যা আসবে তা ওটাই হবে অ্যান্সার। আসো কোয়েশ্চেন নাম্বার 6 এ যাই। কি তুমি আনসার এতটুকু তো শেষ? এতো ভাই গানা মাজা আছে না? আর তোমার প্যারা দিলাম না, আজকের জন্য এইটুকুতে রাখবো না। অনেকগুলো বেসিক জিনিস আছে যেগুলো পড়াতে ইচ্ছা করতেছে, কিন্তু যদি না লাগার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে এতটুকুর মধ্যে শেষ করে দিই। থ্যাংক ইউ সো মাচ। আজকের ক্লাসটা মাত্র 1 ঘন্টা 44 মিনিট।